আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্কুল অফ এক্সিলেন্সের আরো একটি ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন শেখ। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আরো যে তিনটি চ্যাপ্টার রয়েছে, তোমরা জানো যে গতকালকে আমরা তিনটি চ্যাপ্টারের ক্লাস নিয়েছিলাম এবং বাকি যে তিনটি চ্যাপ্টার রয়েছে সেটির এমসিকিউ এবং সিকিউ সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশা রাখি এখান থেকে তোমাদের বেশ কয়েকটি এমসিকিউ এবং সিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা জয়েন করেছো প্রিয় এসএসসি 25 ব্যাচের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তোমরা চাইলে তোমার বন্ধুদের মেনশন করে দিতে পারো বা চাইলে তোমাদের প্রোফাইলে শেয়ার করতে পারো লাইভটি। একই সাথে তোমাদেরকে আমি আরো একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই। স্কুল অফ এক্সিলেন্স প্রথমবারের মতো তোমাদের জন্য নিয়ে আসছে সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স, যেটির মাধ্যমে তোমরা ঘরে বসেই সি ইউনিটের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। এবং এই একটি কোর্সের মাধ্যমেই তোমাদের সকল সমস্যার সমাধান আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে তোমাদের অন্য কোথাও অনলাইন অফলাইনে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই, বরং এই একটি কোর্সে এনরোল করেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ। আমরা তোমরা যারা জয়েন করেছো আমরা খুব দ্রুতই লাইভটি শুরু করব। তার পূর্বে তোমাদেরকে আমি যে অ্যানাউন্সটি দিয়ে দিলাম তোমরা এটি মনে রাখবে এবং স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমরা যারা জয়েন করেছো তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করা যাক। তোমরা যারা জয়েন করেছো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একটি কথা আমি বলে রাখতে চাই। তোমাদের এই ক্লাসটি করার সময় যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করি। প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখান থেকে আমরা 20টি এমসিকিউ সলভ করব। তো আর্থিক বিবরণী বিশ্লেষণের এই অধ্যায়টি আমরা এমসিকিউ এর মাধ্যমে শুরু করছি। প্রথম যে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আর্থিক বিবরণী বিশ্লেষণের বেশ কয়েকটি কৌশল রয়েছে, তার ভিতর তিনটি অন্যতম। একটি হচ্ছে আনুভূমিক বিশ্লেষণ, একটি হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হিসাব বিজ্ঞানের জন্য সেটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো আমরা এই তিনটি বিশ্লেষণকেই মূলত প্রাধান্য দিব। তো আমরা বলতে পারি যে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল মূলত তিন প্রকার। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল মূলত তিন প্রকার। তাহলে আমরা বলবো আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল তিন প্রকার। একটি আনুভূমিক, একটি সমান্তরাল এবং একটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ, এবং এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে সেটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে প্রশ্নটি রয়েছে, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কারবারের কি কি যাচাই করা হয়? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কারবারের কি কি যাচাই করা সম্ভব? তাহলে দেখো, প্রথমে রয়েছে দক্ষতা, তারপরে হচ্ছে সচ্ছলতা, তারপরে মুনাফা অর্জন ক্ষমতা। তো আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে দক্ষতার কথা যদি আসে তাহলে গড় দেনাদার বা দেনাদারের গড় আদায় সময়, তারপরে হচ্ছে সচ্ছলতা বলতে আমরা দায় পরিশোধের সচ্ছলতা বা দায় পরিশোধ ক্ষমতাকে বুঝিয়ে থাকি। আর মুনাফা অর্জন ক্ষমতারও অনুপাত রয়েছে, আহ, মোট মুনাফার হার রয়েছে, নিট মুনাফার হার রয়েছে, এগুলো থেকে আমরা মুনাফা অর্জন ক্ষমতাও যাচাই করতে পারি প্রতিষ্ঠানের। তার মানে আমরা বলতে পারি যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে মূলত দক্ষতা, স্বচ্ছতা এবং মুনাফা অর্জন ক্ষমতা তিনটি যাচাই করা সম্ভব, তিনটি যাচাই করা সম্ভব। সুতরাং আমাদের এই প্রশ্নটির উত্তর হবে 1, 2 এবং 3। 1, 2 এবং 3। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটিতে। দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে, নিম্নোক্ত হিসাবের উদ্বৃত্ত সমূহ একটি কোম্পানির রেওয়ামিল থেকে নেওয়া হয়েছে। দেনাদার 25,000 টাকা, অগ্রিম খরচ 10,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট, ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট। তাহলে ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট দ্বারা কি বোঝায়? ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ তুমি ব্যাংক থেকে ওভারড্রাফট বা অতিরিক্ত অর্থ উত্তোলন করেছো, এটি একটি চলতি দায়। তাহলে ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, এটি একটি চলতি দায়। এরপরে রয়েছে স্থায়ী সম্পত্তি 15,000 টাকা, সমাপনী মজুদ 8,000 টাকা। প্রশ্নটি থেকে কি জানতে চেয়েছে এটি একটু আমরা দেখে নিব। চলতি সম্পত্তির পরিমাণ কত? তাহলে এখানে যে চলতি সম্পদগুলো রয়েছে এগুলো আমরা যোগ করলেই চলতি সম্পত্তির পরিমাণ পেয়ে যাব। তো দেখি আমরা চলতি সম্পত্তি কি কি রয়েছে। দেনাদার, দেনাদার একটি চলতি সম্পদ। যাবতীয় অগ্রিম খরচ একটি চলতি সম্পদ। ব্যাংক উদ্বৃত্ত আমি বলেছি ক্রেডিট, অর্থাৎ জমা অতিরিক্ত একটি দায়, সুতরাং এটি চলতি সম্পদ নয়। আর রয়েছে 8,000 টাকা সমাপনী মজুদ। তাহলে আমরা তিনটি জিনিস পাচ্ছি চলতি সম্পদের অন্তর্ভুক্ত, একটি দেনাদার,
একটি অগ্রিম খরচ এবং সর্বশেষ যেটি রয়েছে সমাপনী মজুদ। অর্থাৎ এই তিনটি যদি আমরা যোগ করি, 25,000, অগ্রিম খরচ রয়েছে 10,000 এবং সমাপনী মজুদ 8,000, এই তিনটি যোগ হবে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ, অর্থাৎ 33,000 টাকা। অর্থাৎ 33 43,000 টাকা, দুঃখিত, অর্থাৎ 43,000 টাকা, 43,000 টাকা। তাহলে আমরা যে তিনটি চলতি সম্পদ দেখেছি, এই তিনটি চলতি সম্পদের যোগফলই হবে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ। তাহলে এখানে পেয়েছি আমরা 43,000 টাকা তিনটি চলতি সম্পদ যোগ করে। সুতরাং এই প্রশ্নের উত্তর আমাদের 43,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটিতে। আমাদের 4 নম্বরে পূর্বের উদ্দীপক থেকেই প্রশ্ন, কিন্তু জানতে চেয়েছে চলতি মূলধনের পরিমাণ কত। পূর্বের উদ্দীপক থেকেই প্রশ্ন, কিন্তু জানতে চেয়েছে চলতি মূলধনের পরিমাণ কত। আমরা সবাই জানি চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাদ চলতি দায়। চলতি দায়, চলতি সম্পদ বাদ চলতি দায়। পূর্বের প্রশ্নটিতে পূর্বের প্রশ্নটিতে আমরা চলতি সম্পদ বের করেছিলাম 43,000 টাকা। তাহলে আমরা চলতি সম্পদের স্থানে 43,000 টাকা বসিয়ে দিব এবং চলতি দায় আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, যেটি একটি চলতি দায়। ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট, যেটি একটি ব্যাংক জমাতিরিক্ত, যেটি একটি চলতি দায়। এখানে আর কোনো চলতি দায় নেই, সুতরাং আমরা এই চলতি দায়টি বিয়োগ করে দিব। সুতরাং আমরা এই চলতি দায়টি 5,000 টাকা বিয়োগ করে দিব। তাহলে 43 থেকে 5,000 টাকা বাদ দিলে আমরা পাই 38,000 টাকা। আমরা পাই 38,000 টাকা। তো আমাদের চলতি মূলধনের সূত্র ছিল চলতি সম্পদ মাইনাস চলতি দায়, যেটি আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় একটি পেয়েছি, সেটি বিয়োগ করে আমরা পেলাম 38,000 টাকা। সুতরাং আমাদের এই প্রশ্নটির উত্তর 38,000 টাকা। সুতরাং আমাদের এই প্রশ্নটির উত্তর 38,000 টাকা। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব সেটি সলভ করে দেওয়ার। আশা করি এই প্রশ্নটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটিতে। চলতি অনুপাতের আদর্শ মান কত। চলতি অনুপাতের আদর্শ মান কত। চলতি অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এই প্রশ্নটির আগে আমাদেরকে বুঝতে হবে যে চলতি অনুপাত কি। চলতি অনুপাত দ্বারা আমরা প্রতিষ্ঠানের চলতি সম্পদের বিপরীতে দায়ের পরিমাণ বুঝে থাকি। চলতি সম্পদের বিপরীতে দায়ের পরিমাণ বুঝে থাকি। তো আমাদের চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। 2:1। চলতি অনুপাতের আদর্শ মান 2:1। অর্থাৎ আমাদের যদি চলতি সম্পদ 2 টাকা থাকে, তার বিপরীতে আমাদের চলতি দায় 1 টাকা থাকা আদর্শ বা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিই। অর্থাৎ আমাদের দায় যদি 1 টাকা থাকে, তাহলে আমাদের চলতি সম্পদ 2 টাকা রাখা বাঞ্ছনীয়। তাই আমরা চলতি অনুপাতের আদর্শ মানকে বলবো 2:1। এটি একটু মুখস্থ করে ফেলতে হবে। আমি বিগত সালের প্রশ্নগুলো দেখে এই প্রশ্নটি 13 বার এসেছে গত 10 বছরে। গত 10 বছরে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি 13 বার এসেছে। সুতরাং তোমরা এই প্রশ্নটি একেবারে মুখস্থ করে ফেলবে, 2:1 চলতি অনুপাতের আদর্শ মান কত। 2:1। এবং চলতি অনুপাতের আদর্শ মান দ্বারা কি বোঝায় এটিও কিন্তু আমি বলে দিয়েছি, যে তোমার প্রতি 1 টাকা দায়ের বিপরীতে তোমার 2 টাকা চলতি সম্পদ থাকা বাঞ্ছনীয়। তো চলো, আমরা আশা করি এই প্রশ্নটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এর পরের যে প্রশ্নটি রয়েছে, অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত। অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত। অগ্নি পরীক্ষা অনুপাত এর আরো কয়েকটি নাম রয়েছে। কুইক অনুপাত, ত্বরিত অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত। এই সবগুলোই কিন্তু একটি অনুপাতের বিভিন্ন বিভিন্ন নাম বা ভিন্ন ভিন্ন নাম। তো একটি অনুপাতের যে ভিন্ন ভিন্ন নাম রয়েছে অগ্নি পরীক্ষা, এর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কুইক অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, ত্বরিত অনুপাত। এই যে এখান থেকে যেটি আসবে না কেন, তোমাদের উত্তর কিন্তু একই হবে। উত্তর কিন্তু একই হবে। এবং এটি দ্বারা, এই ত্বরিত অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, এটি দ্বারা তোমাদের কি বোঝায় সেটিও কিন্তু একটু জেনে নেওয়া দরকার। এই অগ্নি পরীক্ষা বা তড়িৎ অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের তরল সম্পদ এবং তরল দায়ের ভিতর যে সম্পর্ক সেটিকে নির্দেশ করে। অর্থাৎ আমরা বুঝে থাকি যে তরল সম্পদ কত থাকলে তরল দায় কত হওয়া উচিত। এবং এটির যে আদর্শ মান রয়েছে সেটি হচ্ছে 1:1। সেটি হচ্ছে 1:1। এটি একটু তোমরা মুখস্থ করে ফেলবে। অর্থাৎ
প্রতি 1 টাকা তরল সম্পদের বিপরীতে তোমার 1 টাকা তড়িৎ দায় বা তরল দায় থাকতে পারবে। 1 টাকা তরল সম্পদের বিপরীতে 1 টাকা তরল দায় থাকতে পারবে। এবং আমরা যে একটু আগে করলাম পূর্বের প্রশ্নটিতে যে চলতি সম্পদ বা চলতি অনুপাত, তো সেখানে আমাদের চলতি সম্পদের ভিতর যাবতীয় চলতি সম্পদ যেত, কিন্তু তড়িৎ সম্পদের ভিতর সবগুলো চলতি সম্পদ যাবে না। এখানে মজুত পণ্য এবং অগ্রিম খরচ কিন্তু তড়িৎ সম্পদে অন্তর্ভুক্ত হবে না। কি কি বললাম? মজুত পণ্য অর্থাৎ সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ, অগ্রিম খরচ যতগুলি আছে কোনোটি এই তড়িৎ বা অগ্নি পরীক্ষা অনুপাতের ক্ষেত্রে যে তড়িৎ সম্পদ লাগবে তার ভিতর অন্তর্ভুক্ত হবে না। এবং একইভাবে চলতি দায়ের থেকে তোমাদেরকে কিন্তু ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হবে। তাহলে তড়িৎ সম্পদ যখন বের করব আমরা এই দুটি বিষয়কে সবসময় মনে রাখবো, সমাপনী মজুত এবং অগ্রিম খরচ, এই দুটি বাদ দিয়ে নিব। এবং তড়িৎ দায় বের করার সময় ব্যাংক জমাতিরিক্ত আমরা রাখবো না। এটি তোমাদের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমি একটু বলে দিলাম যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আমি আরেকবার একটু বলে দিই, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট এটিও কিন্তু তড়িৎ দায়ের ভিতরে যাবে না। তাহলে এই দুটি বিষয় চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্ষেত্রে বাদ দিয়ে তারপর তড়িৎ সম্পদ এবং তড়িৎ দায় বের করতে হবে। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করবে, আমি সেটি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটিতে। দেখো পরবর্তী প্রশ্নটিতে রয়েছে চলতি মূলধন 6 লক্ষ টাকা। চলতি মূলধন 6 লক্ষ টাকা, চলতি সম্পদ 15 লক্ষ টাকা, চলতি দায় কত? চলতি দায় কত? আমাদের দুইটি বিষয় দেওয়া আছে, অন্য একটি বিষয়কে বের করতে বলেছে, সেটি হচ্ছে চলতি মূলধন এবং চলতি সম্পদ দেওয়া আছে, আমরা চলতি দায় বের করব। তো আমরা সবাই জানি চলতি মূলধনের সূত্র কি? চলতি মূলধনের সূত্র সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। দেখো আমাদের এই ইকুয়েশনে 3টি উপাদান রয়েছে, এই 3টি উপাদানের 2টি দেওয়া আছে, অন্য একটি বের করতে বলেছে। তো আমরা যে 2টি উপাদান দেওয়া রয়েছে সেই স্থানে আমরা 2টি উপাদান বসিয়ে দিব এবং অন্যটি যোগ বিয়োগ করে বের করে ফেলবো। এটাই সবচেয়ে সহজ উপায় এই চলতি সম্পদ, চলতি দায় বা চলতি মূলধন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, এই একটি ইকুয়েশনের মাধ্যমে তোমরা 3টি অঙ্ক সলভ করতে পারবে। তো আমাদের চলতি মূলধন রয়েছে 6 লক্ষ টাকা, চলতি সম্পদ রয়েছে 15 লক্ষ টাকা, আর চলতি দায় দেওয়া নেই, তোমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে দেখো চলতি দায় এপাশে মাইনাসে রয়েছে, আমরা এটিকে এই পাশে এনে বাম পাশে এনে প্লাস করে দিলাম যেটি জানতে চেয়েছে। আর এই 15 লক্ষ থেকে এইটা এই পাশে গিয়ে মাইনাস করার পর আমরা পাবো 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। তাহলে আমাদের চলতি দায় যেটি জানতে চেয়েছিল এই প্রশ্নটিতে, সেটি হচ্ছে 9 লক্ষ টাকা, সেটি হচ্ছে খ নাম্বার অপশনে রয়েছে 9 লক্ষ টাকা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখতে হবে, ইকুয়েশনে 3টি উপাদান রয়েছে, যে কোনো 2টি দেওয়া থাকলে তোমরা 2টি উপাদান ইনপুট দিবে তার নিচে এবং যোগ বিয়োগ করে বের করে ফেলবে। এবং এই একটি প্রশ্নের মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, এরকম অসংখ্য প্রশ্ন রয়েছে, এই একটি ইকুয়েশনের মাধ্যমে তোমরা প্রত্যেকটি সলভ করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটিতে। এরপরে রয়েছে কার্যকরী মূলধন 86,000 টাকা বা চলতি অনুপাত 5:3, চলতি সম্পদ কত? খেয়াল রাখতে হবে আমাদেরকে কার্যকরী মূলধন, এর অপর নাম রয়েছে চলতি মূলধন। কার্যকরী মূলধনের আরেকটি নাম চলতি মূলধন। তাহলে চলতি মূলধন বা কার্যকরী মূলধন এটি দেওয়া রয়েছে এবং চলতি অনুপাত দেওয়া রয়েছে। আমাদেরকে কি দিয়ে দিয়েছে? চলতি অনুপাত 5:3। দেখো এক জায়গায় দিয়েছে চলতি মূলধন এবং অনুপাত কিন্তু চলতি মূলধন একটা দেয়নি, বরং আমাদেরকে চলতি অনুপাত দিয়ে দিয়েছে। তো আমাদেরকে আগে এই যে অনুপাতটি রয়েছে 5:3, একটু খেয়াল করো, এই 5:3 থেকে আমরা কার্যকরী মূলধনটা একটু বের করে নেব। আমি পূর্বেই বলেছি চলতি অনুপাত দ্বারা আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের সম্পর্ক পাই।
তাহলে যে অনুপাত রয়েছে এই শর্ত মতে আমাদেরকে চলতি সম্পদ যদি 5 টাকা হয়, চলতি সম্পদ যদি 5 টাকা হয়, তাহলে চলতি দায় 3 টাকা। তাহলে অনুপাতের যে শর্তটি রয়েছে এই অনুযায়ী চলতি সম্পদ যদি 5 টাকা হয়, তাহলে চলতি দায় কিন্তু 3 টাকা। তাহলে আমরা যদি এই চলতি সম্পদ এবং দায়কে বিয়োগ করে দিই, তাহলে আমরা চলতি মূলধন পাবো 2 টাকা। চলতি মূলধন কত পাবো? 2 টাকা। তাহলে অনুপাতের শর্ত অনুযায়ী আমাদের চলতি মূলধন 2 টাকা, আর এখানে দিয়ে দিয়ে দিয়েছে চলতি মূলধন 86,000 টাকা। তাহলে দেখো অনুপাত থেকে একটি পেলাম এবং প্রশ্নে আরেকটি রয়েছে। তাহলে এই এই যে চলতি মূলধনকে আমরা যদি অনুপাত থেকে যেটি পেয়েছি এটি দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা এক অংশ পেয়ে যাব, এক অংশ পেয়ে যাব। তাহলে দেখো এই 86,000 টাকা চলতি মূলধন, এবং আমরা যে 2 বের করেছি চলতি মূলধন অনুপাত থেকে, সেটিকে যদি আমরা ভাগ দিয়ে দিই, তাহলে এই যে ভাগ করার পর আমরা পেয়ে গেলাম 43,000 টাকা। কত টাকা? 43,000 টাকা। এবং এই 43,000 টাকা কিন্তু এক অংশ। এই 43,000 টাকা এক অংশ, এক অংশ, অর্থাৎ একটি অংশ। এখন আমাদেরকে চলতি সম্পদ, চলতি অনুপাতে দিয়ে বলেছে এখানে চলতি সম্পদ বের করতে, আমাদেরকে কিন্তু চলতি দায়ও বের করতে বলতে পারতো। এখন যেটিই বের করতে বলুক না কেন, আমরা এই 43,000-এর সাথে ওই অনুপাত দিয়ে গুণ করে দিব, ওইটি দিয়ে গুণ করে দিব। তো আমাদেরকে বলেছে চলতি সম্পদ বের করতে, চলতি সম্পদ বের করতে। সেক্ষেত্রে আমরা চলতি অনুপাতে যে সম্পদের অংশটি রয়েছে 5, এটি দ্বারা গুণ করে দিব ওই এক অংশকে। এই যে চলতি অনুপাতের যে হচ্ছে সম্পদের অংশ রয়েছে 5, সেটি দিয়ে আমরা এই এক অংশকে গুণ করে দিব, অর্থাৎ 43,000 টাকা আমাদের যে একটি অংশ পেয়েছি, সেটিকে আমরা চলতি সম্পদের অংশ 5 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি পেয়ে যাব। তো আমরা 5 দিয়ে গুণ করি, 2,15,000 টাকা আসবে। 2,15,000 টাকা। তাহলে আমরা জানি চলতি সম্পদ এখানে আসলো, তাহলে আমরা দেখলাম এখানে চলতি সম্পদ আসলো 2,15,000 টাকা। আমাদেরকে কিন্তু এই একটি প্রশ্ন দিয়ে আবার চলতি দায়ও বের করতে বলতে পারতো, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই 5-এর জায়গায় 3 দিয়ে গুণ করতাম। 5-এর জায়গায় যেহেতু এখানে চলতি দায়ের পরিমাণটি রয়েছে 3, তাই আমরা 3 দিয়ে গুণ করতাম যদি চলতি দায় বের করতে বলতো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নটি দিয়ে চলতি সম্পদ বের করতে বলতে পারে, চলতি দায় বের করতে বলতে পারে। আহ, যেটি চায়, যেটি যেটি তোমাদের কাছে চাক না কেন, তোমরা সেটি দিয়ে গুণ করবে এক অংশ বের করার পর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। এরপর যে প্রশ্নটি রয়েছে, সান কোম্পানির মোট সম্পদের পরিমাণ। সান কোম্পানির মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা, যার 1/4 অংশ, 1/4 অংশ মানে 4/1 ভাগ চলতি সম্পদ। তাহলে 8 লক্ষ টাকা আমাদের মোট সম্পদ, 8 লক্ষ টাকা আমাদের মোট সম্পদ, আর যার 1/4 অংশ, অর্থাৎ 4/1 ভাগ হচ্ছে আমাদের চলতি সম্পদ। তো আমরা উদ্দীপক দেখেই আগে চলতি সম্পদটি বের করে নিই। এই 8 লক্ষ টাকার 1/4 অংশ হচ্ছে চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ 2 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রশ্নের প্যাটার্নটি ধরানোর চেষ্টা করতেছি, যেন একটি প্রশ্ন দিয়ে তোমরা অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারো, একটি প্রশ্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারো, এবং প্রত্যেকটি অপশনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য কিন্তু আমরা পুরো ম্যাথটি, পুরো এমসিকিউ এর উদ্দীপকটি বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তো আমাদের যেটি বলেছিল চলতি সম্পদ হচ্ছে মোট সম্পদের 1/4 অংশ, সেটি কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এরপর চলতি দায় বলছে আমাদের 1 লক্ষ টাকা। কার্যকরী মূলধন, কার্যকরী মূলধনের পরিমাণ কত? কার্যকরীর আরেক নাম কি? চলতি। পূর্বে একটি অঙ্ক করেছি আমরা চলতি মূলধন দিয়ে। তো কার্যকরী বা চলতি মূলধনের সূত্র, কার্যকরী বা চলতি মূলধনের সূত্র কি তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। কার্যকরী বা চলতি মূলধনের সূত্র কি? কার্যকরী বা চলতি মূলধনের সূত্র কি এটি একটু তোমরা জানিয়ে দাও কমেন্টে। এবং তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটিও আমি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরও একটি অ্যানাউন্সমেন্ট আমি আবারও বলে দিই। স্কুল অফ এক্সিলেন্স প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে আসছে, যেটির মাধ্যমে তোমরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি ঘরে বসেই নিতে পারবে ইনশাল্লাহ। তো আমরা জানি কার্যকরী মূলধন বা চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় হলো কার্যকরী মূলধনের সূত্র। তো আমরা চলতি সম্পদ কিন্তু প্রথমেই বের করে নিয়েছি এখানে 2 লক্ষ টাকা।
তো আমরা এখানে 2 লক্ষ টাকা দিলাম। এবং দায়, দায় কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। দায় দেওয়া আছে 1 লক্ষ টাকা। আমি একটু সংক্ষেপে লিখছি, 2 লক্ষকে 200 এবং 1 লক্ষকে 100 দিয়ে, যেন ক্যালকুলেশন করতে সুবিধা হয়। দেখো, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলাম, তাহলে আমাদের 100 বা 1 লক্ষ টাকা, 100 বা 1 লক্ষ টাকা, 3টি শূন্য বাদ দিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছি। তো আমাদের চল চলতি বা কার্যকরী মূলধনের পরিমাণ তাহলে 1 লক্ষ টাকা। চলতি বা কার্যকরী মূলধনের পরিমাণ 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে দিয়ে দিয়েছিল মোট সম্পদ থেকে চলতি সম্পদের একটি অংশের তথ্য দিয়ে দিয়েছিল উদ্দীপকে, এবং কার্যকরী মূলধন বের করতে বলেছিল, যেখানে চলতি দায়ও দেওয়া আছে। তো আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলাম, এবং সে আমাদের কার্যকরী মূলধন বা চলতি মূলধন পেয়ে গিয়েছি 1 লক্ষ টাকা। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নটিতে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেটির রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ অনুপাতের আদর্শ মান কত? তড়িৎ অনুপাতের আদর্শ মান। আমি একটু আগে একটি প্রশ্ন ছিল যে অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত। অগ্নি পরীক্ষা অনুপাতের এবং তড়িৎ অনুপাত দুটি একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম দেওয়া। অগ্নি পরীক্ষা অনুপাত, তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, কুইক অনুপাত, যেটি আসুক না কেন, আমাদের আদর্শ মান হবে 1:1, 1:1। একটু খেয়াল রাখবা তোমরা, চলতি সম্পদ বা চলতি অনুপাতের আদর্শ মান 2:1, কিন্তু তড়িৎ অনুপাতের আদর্শ মান কিন্তু 1:1। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নটিতে। নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়? দীর্ঘমেয়াদী সচ্ছলতা, দীর্ঘমেয়াদী সচ্ছলতা। তাহলে আমাদের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয় সেটি শনাক্ত করতে বলেছে। তো আমরা দেখি, মজুদ আবর্তন, অপশন এতে রয়েছে মজুদ আবর্তন। তো মজুদ আবর্তন আমরা জানি মজুদ আবর্তন হচ্ছে দক্ষতা নির্ণয়ের একক, দক্ষতা নির্ণয়ের অনুপাত। তাহলে মজুদ আবর্তন আমাদের দক্ষতা নির্ণয়ের অনুপাত, তাহলে এটি হবে না। দ্বিতীয়ত রয়েছে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত, দায় মালিকানা অনুপাত হচ্ছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা বা সচ্ছলতার পরিমাপক। দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা বা সচ্ছলতা যাচাইয়ের একক বা অনুপাত। তাহলে আমাদের উত্তর হচ্ছে দায় মালিকানা অনুপাত। এরপরে যেটি রয়েছে সেটি আমরা একটু বিশ্লেষণ করে দেখি। চলতি যে অনুপাত, চলতি অনুপাত দিয়ে আমরা তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা, তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করে থাকি। আর দায় মালিকানা অনুপাত দিয়ে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করে থাকি। তো দীর্ঘমেয়াদী সচ্ছলতার ক্ষেত্রে আমরা বলবো দায় মালিকানা অনুপাত, আর স্বল্প মেয়াদীর ক্ষেত্রে আমরা বলবো চলতি অনুপাত। তো চলতি অনুপাত আমাদের স্বল্প মেয়াদী, সেজন্য আমাদের এটিও হবে না। আর নিট লাভ হচ্ছে নিট লাভের হার, তো এটিও আমাদের হবে না। তাহলে আমাদের উত্তর আসবে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে দায় পরিশোধ ক্ষমতা বিচার করে। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটিতে। বলেছে রয়্যাল ট্রেডার্স কোম্পানি 31 ডিসেম্বর 2023 সালে মোট সম্পদ 20 লক্ষ টাকা। মোট সম্পদ 20 লক্ষ টাকা, যার মধ্যে স্থায়ী সম্পদ 15 লক্ষ টাকা, মোট বহিদায়, মোট বহিদায় 5 লক্ষ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা তহবিল কত? উক্ত প্রতিষ্ঠানের মালিকানা তহবিল কত? তো মালিকানা তহবিলের সূত্র কি? আমরা যদি মোট সম্পদ থেকে বহিদায় বাদ দিই, তাহলে আমরা মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল পাই। মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে আমরা মালিকানা তহবিল পাই। তো আমাদের মোট সম্পদ, আমরা এটি জানতাম যে A = L+OE, খুবই সহজ ইকুয়েশন। এখানে ওই চেয়েছে, ওই মালিকানা তহবিলকে আমরা বলবো ওই, মালিকানা তহবিলকে আমরা কি বলবো? ওই, ওই। তাহলে ওই জানতে চাইলে আমরা কি করতে পারি? এ থেকে এল, বহিদায়, আমি বলেছিলাম ওই হচ্ছে অন্তর্দায় আর এল হচ্ছে বহিদায়। তাহলে এ থেকে আমরা যদি এল বা বহিদায় বাদ দিই, তাহলে আমরা ওই বা মালিকানা তহবিল পেয়ে যাব। তো আমাদের মোট সম্পদ আছে 20 লক্ষ, আর দায় রয়েছে, বহিদায় রয়েছে 5 লক্ষ। তাহলে আমাদের মালিকানা তহবিল কিন্তু 15 লক্ষ টাকা। মালিকানা তহবিল কত? 15 লক্ষ টাকা। মালিকানা তহবিল 15 লক্ষ টাকা। সুতরাং আমরা মোট সম্পদ থেকে দায় বা বহিদায় বাদ দিয়ে মালিকানা তহবিল বা অন্তর্দায় বের করে ফেললাম। খুবই সহজ অঙ্ক।
মালিকানা তহবিল, মালিকানা সত্ত্ব না বলে মালিকানা তহবিল। দ্বিতীয় পত্রের অঙ্ক মালিকানা তহবিল সংক্রান্ত অঙ্ক আসবে, প্রথম পত্রের মতো নয়। তো ভাষাগত জটিলতায় তোমরা যেন হচ্ছে কনফিউজ না হয়ে যাও, সেটা একটু খেয়াল রাখতে হবে। খুবই সহজ অঙ্ক কিন্তু। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নটিতে। একই উদ্দীপক আমাদেরকে বলেছে যে হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের দায় সম্পত্তি অনুপাত, দায় সম্পত্তি, দায় সম্পত্তি অনুপাত। তাহলে দেখো, তোমাদেরকে আমি একটি ছোট্ট টিক শিখিয়ে দিই। দায় সম্পত্তি, তাহলে দায় উপরে দিয়ে দিবে আর সম্পত্তি নিচে দিয়ে দিবে। দায় উপরে দিয়ে দিবে, সম্পত্তি নিচে দিয়ে দিবে, তাহলেই তোমাদের দায় সম্পত্তি অনুপাত বের হয়ে যাবে। তাহলে সহজে আমরা কি করব, দায় সম্পত্তি অনুপাতের ক্ষেত্রে দায় সম্পত্তি অনুপাত যদি আমাদের বলে, তাহলে আমরা উপরে বহির্দায় বা এল, বহির্দায় বা এল, এবং নিচে সম্পদ যেহেতু বলেছে এ দিয়ে দিব, এ মোট সম্পদ আর কি। এ মানে মোট সম্পদ। তাহলে আমাদের এখানে বহির্দায়ের কথা বলা আছে 5 লক্ষ টাকা, আর মোট সম্পদের কথা বলা হয়েছে 20 লক্ষ টাকা। মাঝখানে একটি 100 দিয়ে গুণ করতে হবে। তো বহির্দায় আমরা লিখলাম 5 লক্ষ টাকা, এবং এ রয়েছে 20 লক্ষ টাকা, মাঝখানে গুণ 100। তো আমাদের অনুপাতটি কত আসবে? আমাদের অনুপাতটি কত হবে? এখানে দুটি শূন্য রয়েছে, আমরা দুটি কেটে দিই। 1 2 3 4, 1 2 3 4। তাহলে তোমরা যদি ক্যালকুলেটরে করো, তোমাদের আসবে হলো 0.50, 0.50। তাহলে আমি আবারও বলছি 0.50 আসার কথা। তো সেই 0.50 থেকে 0.50-এর নিচে তোমরা 1 ধরে নিবে। 0.50-এর নিচে 1 থাকাও যা, না থাকাও কিন্তু সেটি। 0.1-এর নিচে 50 থাকাও যেটি, না থাকাও কিন্তু সেটি। তাহলে হচ্ছে 0.50:1। তাহলে আমাদের এটির উত্তর 0.50:1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় প্রতিষ্ঠানের কি? মোট লাভ অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? আমরা একটু অপশনগুলো যাচাই করি। আর্থিক সচ্ছলতা, ঋণ পরিশোধের ক্ষমতা, মুনাফা অর্জন ক্ষমতা, দক্ষতা যাচাই। দেখো, আর্থিক সচ্ছলতা আমরা দেখেছি দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাইয়ের জন্য দায় মালিকানা অনুপাত ব্যবহার করা হয়। এরপরে ঋণ পরিশোধ ক্ষমতা, চলতির ক্ষেত্রে আমরা তড়িৎ অনুপাত ব্যবহার করি। এবং মুনাফা অর্জন ক্ষমতা, মোট লাভের হার বা নিট লাভের হার বললে আমরা মুনাফা অর্জন ক্ষমতার যে দুটি অনুপাত রয়েছে সেটিকে আমরা বেছে নিব। তো আমাদের মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত রয়েছে দুটি, মোট লাভের হার এবং নিট লাভের হার। এখানে বলছে মোট লাভের হার বা মোট লাভ অনুপাত। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা। মোট লাভ অনুপাত দ্বারা আমরা বুঝতে পারি মুনাফা অর্জন ক্ষমতা, মোট লাভ দ্বারা আমরা বুঝতে পারি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা। এবং দক্ষতা যাচাই করি কিন্তু আমরা আমাদের আরো কয়েকটি অনুপাত রয়েছে, সেগুলোর ভিতরে আমি কয়েকটি বলে দিচ্ছে। যেমন প্রাপ্য হিসাব বা পাওনা, প্রাপ্য হিসাব বা পাওনাদারের গড় আদায় সময়, এগুলো হচ্ছে আমাদের দক্ষতা যাচাইয়ের অনুপাত। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি চলে যাব। তার পূর্বে তোমাদেরকে আমি বলছি যে হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আহ, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরো একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে হচ্ছে স্কুল অফ এক্সিলেন্স প্রথমবারের মতো তোমাদের জন্য নিয়ে আসছে সি ইউনিটের এক্সিলেন্ট অনলাইন কোর্স, যেটির মাধ্যমে তোমরা ঘরে বসেই খুবই সহজে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি ঘরে বসেই নিতে পারবে ইনশাল্লাহ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। একটি ফার্মের চলতি দায়, 50,000 টাকা। চলতি অনুপাত 2.2:1 হলে, চলতি অনুপাত 2.2:1 হলে চলতি সম্পদের পরিমাণ কত? আমরা আমাদের অনুপাতটিতে আগে একটু খেয়াল করি যে চলতি দায় যদি 1 টাকা হয়, তাহলে চলতি সম্পদ হবে 2.2 টাকা। তো আমাদের চলতি দায় দিয়ে দিয়েছে, আমরা সরাসরি 2.2 দ্বারা গুণ করলে কিন্তু চলতি সম্পদের পরিমাণ বের করে ফেলবো। তাহলে চলতি দায় রয়েছে 50,000 টাকা, এবং আমাদের যেহেতু এক
একের বিপরীতে আমাদের 2.2 টাকা সম্পত্তি হয়, তো আমরা সরাসরি গুণ করে দিব। তো আমাদের উত্তর হবে 1,10,000 টাকা, 1,10,000 টাকা, 1,10,000 টাকা। অপশন ঘতে রয়েছে 1,10,000 টাকা, সুতরাং উত্তর হচ্ছে 1,10,000 টাকা। সুতরাং উত্তর হচ্ছে 1,10,000 টাকা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। নিট বিক্রয়, নিট বিক্রয় 42,000 টাকা। নিট বিক্রয় কত বলেছে? 42,000 টাকা। মোট মুনাফা 10,500, পরিচালন ব্যয় 4,100, অপরিচালন আয়, অপরিচালন আয় 2,000 টাকা হলে নিট লাভের হার কত? নিট লাভের হার আমাদেরকে কাছে কি চেয়েছে? নিট লাভের হার। নিট লাভের হারের সূত্র, নিট লাভের হারের সূত্র কি আমরা একটু লিখে নিই। নিট লাভের হার সমান সমান নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। নিট লাভের হার সমান কি? নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। তা আমাদের নিট লাভ লাগবে এবং নিট বিক্রয় লাগবে। তো আমাদের নিট বিক্রয় কিন্তু দিয়ে দিয়েছে, নিট বিক্রয় দিয়ে দিয়েছে, আমরা নিট বিক্রয়টা নিচে দিয়ে দিলাম। এখানে একটি গুণ অবশ্যই 100 দিতে হবে, হার যেহেতু বলেছে। হার বললে আমরা সবসময় 100 দিয়ে গুণ করব। হার বললে সবসময় আমরা 100 দিয়ে গুণ করব। তো নিট বিক্রয় রয়েছে এবং নিট লাভ কিন্তু দেওয়া নেই, মোট মুনাফা আছে, মোট মুনাফা। তো মোট মুনাফা থেকে অন্যান্য যে পরিচালন আয় ব্যয় এবং অপরিচালন আয় ব্যয়, আমরা এগুলো যোগ বিয়োগ করে নিট মুনাফা বের করি। তাহলে মোট লাভ বা মোট মুনাফা দেওয়া থাকলে আমরা কি করব? পরিচালন আয়, পরিচালন ব্যয় এবং হচ্ছে অপরিচালন আয়গুলো, অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় বিয়োগ করব। তো আমাদের এখানে মোট মুনাফা রয়েছে যেটি 10,500। এখান থেকে আমাদের কি কি ব্যয় আছে একটু দেখি। ব্যয় আছে 4,100 টাকা এবং অপরিচালন আয় রয়েছে 2,000 টাকা। অপরিচালন আয় রয়েছে 2,000 টাকা। তো আয়টি আমরা যোগ করে দিলাম এবং ব্যয়টি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমরা কত পাই একটু হিসাব করে আমাকে জানিয়ে দাও কমেন্টে, যে হচ্ছে আমাদের আয় ব্যয় বাদ দেওয়ার পরে নিট লাভ, এটি আমরা কি বের করছি? নিট লাভ। নিট লাভ কত হবে এখানে? নিট লাভ কত হবে? নিট লাভ কত হবে? তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা এই প্রশ্নটি দেখছো নিট লাভের হার বের করতে বলেছে, নিট লাভ দেওয়া নেই, আমরা একটু যোগ বিয়োগ করে বের করার চেষ্টা করছি এবং আমরা একটু যোগ বিয়োগ করে করে বের করার চেষ্টা করছি। দেখো এখানে বিয়োগ করলে কত হয় এবং এই 2,000 যোগ করলে কত হবে আমাদের। তাহলে আমাদের টোটাল যোগফল আসে যোগ বিয়োগ করার পর, তাহলে আমাদের যোগ বিয়োগ করার পরে কত আসবে? 2,000, 2,100 বাদ দিতে হবে এখান থেকে, তাহলে 8,400। 8,400, তাহলে নিট লাভ 8,400। তাহলে আমরা এই যে নিট লাভের স্থানে 8,400 বসিয়ে দিই এবং 8,400-কে 42,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব, 42,000 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে আমাদের 20%, সঠিক অ্যান্সার 20%। দেখো উপরে নিট লাভ দিয়ে দিয়েছি এবং নিচে নিট বিক্রয় রয়েছে এবং মাঝখানে 100 দিয়ে গুণ করেছি, সুতরাং আমাদের 20% আছে। আমাদের উত্তর কত হবে? 20%। তাহলে সঠিক উত্তর 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন দেখো আমাদের অনেক সময় অনুপাতে যে সূত্র রয়েছে সেই তথ্যগুলো সরাসরি দিয়ে দেয় না, বরং আমাদেরকে কিছু যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, অপটিমিস্টিক ড্যান লিখেছে 25%, এটি 25% নয় 20% হবে। সাইফুল ইসলাম শান্ত লিখেছে 20%, এটি 20%, 20%, সঠিক অ্যান্সার 20%। যে 25% লিখেছো সে আরেকটু যোগ বিয়োগ করো এবং হচ্ছে ভাগ করো ক্যালকুলেটরে। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমরা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে, তো এই ধরনের জটিলতার কোনো সমস্যা নেই। আমরা অ্যাডমিশনে যেটা দেখে থাকি যে হচ্ছে ক্যালকুলেটর নেওয়া যায় না এবং জটিল কোনো ক্যালকুলেশনও দেয় না। তো তোমাদের সেই অ্যাডমিশন সংক্রান্ত দুশ্চিন্তা দূর করতে স্কুল অফ এক্সিলেন্স কিন্তু ইতিমধ্যে সি ইউনিটের এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে আসছে, যেটির মাধ্যমে তোমরা ব্যবসায় শিক্ষা ইউনিটের যাবতীয় প্রস্তুতি এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি ঘরে বসে খুব সহজে নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। যে সকল ঝামেলা তোমরা ফেস করবে সবই আমরা
এবং আরও একটি সুখবর হচ্ছে স্কুল অফ এক্সিলেন্স কিন্তু জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিয়ে থাকে, অর্থাৎ তোমরা ঘরে বসে অফলাইনের মতো ক্লাস করতে পারবে এবং যে কোনো প্রশ্ন সরাসরি ক্লাসের ভিতর তোমরা জিজ্ঞাসা করতে পারবে এবং সাথে সাথেই সলভ করে ফেলতে পারবে। এছাড়াও আমাদের 24 ঘন্টা মেন্টর তো রয়েছে, যারা তোমাদের বিভিন্ন গ্রুপে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। তো তোমাদের সেই যাত্রাকে আরো সহজ করতে প্রথমবারের মতো কিন্তু স্কুল অফ এক্সিলেন্স সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নটিতে। মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? আমি এর পূর্বের প্রশ্নগুলো সলভ করার সময় তোমাদেরকে বলে দিয়েছি যে মজুদ আবর্তন যতগুলো অপশনে ছিল আমি বারবারই বলেছি মজুদ আবর্তন কিন্তু দক্ষতা, দক্ষতা যাচাইয়ের অনুপাত। কোন দক্ষতা? এখানে মুনাফা অর্জন ক্ষমতা, তারল্য অনুপাত, সচ্ছলতার দক্ষতা। সচ্ছলতা দিয়ে সাধারণত দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দক্ষতা, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের দক্ষতা বোঝায়, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতাকে বোঝায়। আর পরিচালন দক্ষতা, পরিচালন দক্ষতা মানে তুমি প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করছো এটি মজুদ আবর্তনের উপর নির্ভর করে। তোমার মজুদ আবর্তন কত বেশি বার হয়েছে, অর্থাৎ কতবার তুমি মজুদ পণ্য ক্রয় করতে হয়েছে প্রতি বছরে। তুমি যত দ্রুত উৎপাদন শেষ করতে পারবে মজুদ আবর্তনের পরিমাণ কিন্তু ততবার বৃদ্ধি পাবে। তো এজন্য আমরা বলবো পরিচালন দক্ষতা। তাহলে মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? পরিচালন, পরিচালন দক্ষতা। আমাদের এখানে সঠিক উত্তর পরিচালন দক্ষতা। আর মুনাফা অর্জন ক্ষমতা তো প্রথমেই আমি বলে দিয়েছি, নিট মুনাফার হার, মোট লাভের হার, এগুলো হচ্ছে মুনাফা অর্জনের ক্ষমতা। আর তারল্য অনুপাত তো আমাদের রয়েছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়, সেটিও কিন্তু আমাদের জানতে চাইনি। আমাদের জানতে চাইছে মজুদ আবর্তন কোন ধরনের অনুপাত, মজুদ আবর্তন কোন ধরনের অনুপাত, এটা হচ্ছে পরিচালন দক্ষতার অনুপাত, পরিচালন দক্ষতার অনুপাত। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা বেশ কয়েকজন কমেন্ট করছো। একজন লিখেছো তারল্য অনুপাত, না তারল্য অনুপাত নয়, এটি পরিচালন দক্ষতা। মজুদ আবর্তন, প্রাপ্য হিসাবের আদায় সময়, এগুলো সবই পরিচালন দক্ষতা বা অপারেটিং দক্ষতা বলা হয়, অপারেটিং। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। সুরমা কোম্পানি লিমিটেডের নিট বিক্রয় 42,000 টাকা, নিট বিক্রয় 42,000 টাকা, মোট লাভ 8,400, প্রারম্ভিক মজুদ 4,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 6,000 টাকা। তো আমাদের চারটি তথ্য দিয়েছে, আমাদের কি বের করতে চাই আমরা একটু দেখি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় দুইভাবে বের করা যায়। একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বা সমাপনী মজুদ। দেখো এখানে আমাদের প্রারম্ভিক ও সমাপনী মজুদ দুইটি দেওয়া থাকলে ক্রয় সংক্রান্ত কোনো কথা বলা নেই। প্রারম্ভিক এবং সমাপনী মজুদ দুইটি দেওয়া আছে কিন্তু ক্রয় সংক্রান্ত কোনো কথা বলা নেই, তাহলে আমরা এই সূত্রটি দিয়ে বের করতে পারবো না। আমাদের আরো একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান আমরা কি বলতে পারি? বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রয় মাইনাস মোট লাভ, নিট বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে দেখো আমাদের বিক্রয় কিন্তু দিয়ে দিয়েছে 42,000 টাকা, তো বিক্রয়ের জায়গায় 42,000 দাও। এবং মোট লাভ, মোট লাভ 8,400 টাকা, মোট লাভ 8,400 টাকা। তাহলে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেই তুমি বিক্রিত পণ্য পেয়ে যাবে। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। যেহেতু এখানে ক্রয় সংক্রান্ত খরচ নেই, ক্রয় নেই বলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো না, বিষয়টি এমন নয়। বিক্রয়ের তথ্য থেকে মোট লাভ বাদ দিলেই কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত আসবে? 33,600, 33,600 বিয়োগ করার পর আমরা পাই 33,600। তাহলে আমাদের কতে অপশনটি রয়েছে 33,600, সুতরাং সঠিক অ্যান্সার ক, সঠিক অ্যান্সার ক। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের, তোমরা যে বিভিন্ন কমেন্ট করছো এগুলোর জন্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো যাতে এই ক্লাসটি করে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে এবং স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমাদের পথ চলা আরো সহজ হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, সুরমা কোম্পানি লিমিটেডের সুরমা কোম্পানি লিমিটেডের নিট বিক্রয়, পূর্বের উদ্দীপক থেকেই আমাদের পরবর্তী 19 নম্বরের প্রশ্ন, 18, 19 একই।
তাহলে আমরা মজুদ আবর্তন একটু আগে বলেছিলাম দক্ষতা নির্ণয়ের অনুপাত হচ্ছে মজুদ আবর্তন। তাহলে সেই মজুদ আবর্তন আমাদেরকে বের করতে বলেছে। দেখো মজুদ আবর্তনের সূত্র হচ্ছে, মজুদ আবর্তন যেটি জানতে চেয়েছে তার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, ডিভাইডেড বাই গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন দেখো পূর্বের প্রশ্নটিতে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা বের করে ফেলেছি, বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টি উপরে দিয়ে দিব, বিক্রিত পণ্যের ব্যয়টি উপরে দিয়ে দিব, যেটি ছিল 33,600, 33,600। এবং গড় মজুদ, গড় মজুদ হচ্ছে আমাদের দুইটি, অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী মজুদের যোগফল ভাগ 2, প্রারম্ভিক এবং সমাপনী মজুদের যোগফল ভাগ 2। তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ আছে 4,000 এবং সমাপনী মজুদ আছে 6,000, এই দুটির যোগফল 10,000 ভাগ 2, অর্থাৎ 5,000 টাকা হচ্ছে আমাদের, 5,000 টাকা হচ্ছে আমাদের গড় মজুদ, 5,000 টাকা আমাদের গড় মজুদ। তাহলে এটি দিয়ে ভাগ করলে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নটি রয়েছে মজুদ আবর্তন। এবং আবর্তন পদ্ধতি থাকলে তোমরা সবসময় উত্তর করবে বার, বার বা গুণে, বার বা গুণে। দেখো এখানে বার রয়েছে, বার বা গুণ, কি বলবো আমরা, বার বা গুণ। তাহলে আবর্তন থাকলে আমাদের অ্যান্সার হবে বার বা গুণে। তো আমরা দেখি আমাদের এটা ভাগ করার পর কত আসে আমাদের অ্যান্সার। অ্যান্সার আসার কথা 6.72, 6.72। তোমরা ক্যালকুলেটরে করলেই পেয়ে যাবে 6.72। তাহলে আমরা আবর্তন, আবর্তন থাকলে সবসময় সিকিউ এর ক্ষেত্রে বলে দিই, আবর্তন থাকলে সবসময় অ্যান্সার করবে বার, বার অথবা গুণে, মানে কত বার হয় বা কত গুণ, ঠিক আছে, কত বার বা কত গুণ হয়। তো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 6.72 বার, 6.72 বার, 6.72 বার, 6.72 বার। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব, তার পূর্বে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও কমেন্টে। এবং হচ্ছে তোমাদের যে ঘোষণাটি রয়েছে, আমি বারবারই বলছি, সি ইউনিটের জন্য অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য স্কুল অফ এক্সিলেন্স তোমাদের জন্য প্রথমবারের মতো নিয়ে আসছে কিন্তু আহ, বাণিজ্য বিভাগের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টি কি? দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা তহবিলের সমষ্টি কি? দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা তহবিলের সমষ্টিটিকে কি বলা হয়? দেখো আমরা প্রতিষ্ঠানে যে তহবিল বিনিয়োগ করি, যে ফান্ড বিনিয়োগ করি, তহবিল, তহবিলের ইংরেজি হচ্ছে ফান্ড। আমরা যে তহবিল এবং ফান্ড বিনিয়োগ করি সেটি কিন্তু দুইটি জিনিসের সমষ্টি, সেটি হচ্ছে দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব। তাহলে এই দুটির যোগফলকে আমরা বলবো বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত বা বিনিয়োগকৃত, বিনিয়োজিত বা কি বিনিয়োগকৃত, বিনিয়োজিত বা কি বিনিয়োগকৃত, বিনিয়োগকৃত। তহবিল না বলে তোমরা কি বলতে পারো? তহবিল না বলে তোমরা মূলধনও বলতে পারো। তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর হচ্ছে বিনিয়োজিত তহবিল, বিনিয়োজিত তহবিল, বিনিয়োজিত তহবিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রতিষ্ঠানের যে বিনিয়োগকৃত তহবিল বা বিনিয়োগকৃত মূলধন রয়েছে সেটি কিন্তু দুটি বিষয়ের যোগফল, একটি দীর্ঘমেয়াদী দায় এবং অন্যটি হচ্ছে, একটি দীর্ঘমেয়াদী দায় এবং অন্যটি হচ্ছে, একটি হচ্ছে বিনিয়োগকৃত, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং অন্যটি হচ্ছে মালিকানা তহবিল এবং অন্যটি হচ্ছে মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব। তাহলে দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা তহবিলের সমষ্টি হচ্ছে বিনিয়োজিত মূলধন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এর মাধ্যমে আমাদের 20টি এমসিকিউ সমাধান হয়ে গেল এবং আমরা দেখছি এখানে আমরা এখানে দুইটি সিকিউ সিকিউ প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, যেন তোমরা খুব সহজেই সিকিউ এর ধারণাও নিয়ে যেতে পারো এই ক্লাসটি থেকে। এবং তোমাদের সৃজনশীল, সৃজনশীল সংক্রান্ত যে সমস্যাটি রয়েছে সেটিও যেন এখান থেকেই সমাধান হয়ে যায়, আমরা সেই আশাই রাখছি এবং সেই জন্য তোমাদের জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। দেখো একটি রেয়ামিল, একটি রয়ামিল বা বই থেকে তথ্য দেওয়া রয়েছে, যেখানে ক্রয় বিক্রয়, আসবাবপত্র বা সম্পদ এবং দায়ের হিসাব কিতাব দেওয়া রয়েছে। তোমরা, তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, চলতি মূলধনের পরিমাণ কত? চলতি মূলধন, আমরা এতক্ষণ কিন্তু এমসিকিউ প্রশ্নে চলতি মূলধন বেশ কয়েকবার বের করেছি, যেখানে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়েছি। তাহলে তোমাদেরকে এখানে জাস্ট চলতি সম্পদগুলো বের করতে হবে, সেগুলো যোগ করতে হবে এবং চলতি দায়কে
সেখান থেকে বাদ দিয়ে দেখালেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলতি সম্পদগুলো আমি একটু টিক টিক দিয়ে দিচ্ছি। চলতি সম্পদ হচ্ছে প্রাপ্ত হিসাব, নগদ তহবিল, মজুত পণ্য, অগ্রিম খরচ। আর কোনো চলতি সম্পদ নেই। এবং চলতি দায় একটু আমি দেখিয়ে দিই তোমাদেরকে। ব্যাংক জমাতিরিক্ত রয়েছে বকেয়া খরচ, প্রদেয় হিসাব। তো এই দুটি জিনিস তোমরা যোগ করে যদি হচ্ছে বিয়োগফল নির্ণয় করো চলতি সম্পদ এবং চলতি দায়ের, তাহলেই কিন্তু তোমরা তোমাদের যে প্রশ্নটি রয়েছে চলতি মূলধনের পরিমাণ বের করতে পারবে খুব সহজে। এমসিকিউতে আমরা অনেকগুলো দেখিয়ে দিয়েছি এমন, তোমাদের আশা করি কোনো প্রশ্ন নেই। এর পরবর্তী যে চলতি অনুপাত, চলতি অনুপাত আমরা বলেছি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখানে চলতি মূলধন বের করার সময় তোমরা চলতি সম্পদ বের করবে এবং চলতি দায় বের করবে, জাস্ট ভাগ করে দিলেই চলতি অনুপাত। এবং পরবর্তীতে রয়েছে ত্বরিত অনুপাত। ত্বরিত অনুপাত আমি পূর্বেই বলেছি এমসিকিউ সলভ করার সময় যে চলতি সম্পদ থেকে কি বাদ দিতে হবে? চলতি সম্পদ থেকে দুটি বিষয় বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে দুইটি বিষয় বাদ দিতে হবে, সেই দুটি হচ্ছে কি? অগ্রিম খরচ এবং অগ্রিম খরচ এবং কি সমাপনী মজুত পণ্য। অগ্রিম খরচ এবং সমাপনী মজুত পণ্য। অগ্রিম খরচ এবং সমাপনী মজুত পণ্য, এই দুটি বাদ দিলেই তোমরা তড়িৎ সম্পদ পেয়ে যাবে। এবং তড়িৎ দায়ের ক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্তটি বাদ দিয়ে দেখাইতে পারবা, অথবা ব্যাংক জমাতিরিক্ত যোগ না করলেও তড়িৎ সম্পদ পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কার্যকরী মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, দুটি আমি এমসিকিউতে দেখিয়েছি। তোমরা জাস্ট সূত্র অনুযায়ী তথ্যের থেকে ভ্যালুগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেট করে ফেলবে। আমরা পরবর্তী সৃজনশীলটিতে চলে যাই। আকাশ লিমিটেডের হিসাব বই থেকে কিছু তথ্য দেওয়া রয়েছে, খুবই সহজ অঙ্ক। এ ধরনের অঙ্ক আসে, কিন্তু আমরা একটি তথ্য দেওয়া থাকে না বলে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। এজন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে সিকিউতে বা এমসিকিউতে কোন তথ্যটি দেওয়া নাই সেটিকে অন্যভাবে বের করা যায়, বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা, এটি একটু খেয়াল রাখবা। পরীক্ষার হলে নার্ভাসনেস আসবে না, কনফিউশন আসবে না ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় তোমরা সবাই বের করতে পারো। আমিও একটু আগে একটি এমসিকিউতে দেখিয়েছি বিক্রয় থেকে মোট লাভ। বিক্রয় থেকে মোট লাভ, তাহলে বিক্রয় এটা থেকে যদি এই বিক্রয় থেকে মোট লাভ, যদি এই এই অংশটি বাদ দিয়ে দাও, এই অংশটি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবে। প্রারম্ভিক মজুত যেহেতু দেওয়া নেই, আমরা এই পদ্ধতিতে করতে পারি। এবং ক্রয়ের তথ্য দেওয়া নেই, সুতরাং আমরা বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিয়ে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এর পরের যে প্রশ্নটি রয়েছে নিট মুনাফা অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। দুটেই আমি তোমাদেরকে এমসিকিউতে অনেকগুলো এমসিকিউ ধরনের করিয়েছি। তথ্যে খালি সূত্রে জাস্ট তথ্যগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে ফেলবা। এবার চলতি দায় পরিশোধ ক্ষমতার দুটি অনুপাত। চলতি দায় চলতি দায় চলতি দায় পরিশোধের দুটি অনুপাত। তা দেখো, তোমাদেরকে নির্দিষ্ট করে দেয়নি, তোমরা চাইলে যে কোনো দুটি অনুপাত নির্ণয় করতে পারো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে চলতি দায় পরিশোধের অনুপাত কোনগুলো। চলতি দায় পরিশোধের অনুপাত কোনগুলো তোমরা একটু কমেন্টে জানাও যে চলতি দায় পরিশোধের অনুপাত কোনগুলো এবং তোমরা কি কি জানো। প্রিয় শিক্ষার্থীরা, চলতি দায় ততক্ষণে আমি তোমাদেরকে একটি ঘোষণা দিয়ে দিই যে স্কুল অফ এক্সিলেন্স বি ইউনিটের চমৎকার সাফল্যের পর প্রথমবারের মতো সি ইউনিটের জন্য সি ইউনিটের এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে আসছে তোমাদের জন্য। তোমাদের অ্যাডমিশন জার্নিকে আরও সহজ করতে, আরও সাফল্যমণ্ডিত করতে আমরা বদ্ধপরিকর। এবং তারই ধারাবাহিকতায় আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস হচ্ছে। এবং আমরা তোমাদের যে দ্বিতীয় অংশ, অর্থাৎ আরও তিনটি চ্যাপ্টার, গতকালকে তিনটি চ্যাপ্টার সলভ করে দেওয়া হয়েছিল, আজকে আরও তিনটি চ্যাপ্টার আমরা সলভ করে দিচ্ছি। এর মাধ্যমে তোমরা কিন্তু ঘরে বসেই ফাইনাল প্রস্তুতি নিয়ে নিতে পারছো। যাই হোক, চলতি দায় পরিশোধ ক্ষমতার তিনটি অনুপাত রয়েছে। কয়টি অনুপাত? তিনটি। একটি হচ্ছে চলতি অনুপাত, একটি ত্বরিত অনুপাত, এবং হচ্ছে আরেকটি কার্যকরী মূলধন অনুপাত। এই তিনটি থেকে যে কোনো একটি যে কোনো দুটি করতে বলেছে তোমাদের, তোমরা যে কোনো দুটি করতে পারো, যে কোনো দুটি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী যে এমসিকিউ রয়েছে, উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য, খেয়াল রাখতে হবে মূল উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাবের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, আমরা একটু পরেই দেখব, কিন্তু এখানে শুধুমাত্র মূল উদ্দেশ্যটি চেয়েছে। মূল উদ্দেশ্য নিয়ে বারবার প্রশ্ন হয়েছে। তো হচ্ছে মূল উদ্দেশ্যটি একটু মুখস্থ করে ফেলবে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। ব্যয় নিয়ন্ত্রণ করা। আমি বারবার বলছি ব্যয় নিয়ন্ত্রণ করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। তোমরা এই এই বিষয়টি মুখস্থ করে ফেলবে। এবং হচ্ছে
এবং হচ্ছে এটি যেন তোমাদের মূল উদ্দেশ্যের ক্ষেত্রে আমি আরেকটি কথা বলেছি যে উদ্দেশ্য অনেকগুলো, কিন্তু মূল উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ করা। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি কি? আমি পূর্বেই বলেছি মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা, এর সাথে আরো অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, দেখি আমরা সেগুলোর সাথে ম্যাচ করে কিনা। ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ তো অবশ্যই মূল উদ্দেশ্য। লেনদেন লিপিবদ্ধকরণ, তাহলে দেখো ব্যয়, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, ব্যয় লিপিবদ্ধ করা, কিন্তু লেনদেন লিপিবদ্ধ করা নয়। লেনদেন লিপিবদ্ধ করা নয়, লেনদেন লিপিবদ্ধ করা না। আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যয় লিপিবদ্ধ করা, কিন্তু লেনদেন লিপিবদ্ধ করা নয়। সুতরাং 1 এবং 2 আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং আমাদের উত্তর হবে 1 ও 2। 1 ও 2। তাহলে আমরা দেখতে পেলাম যে হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এখানে রয়েছে ব্যয় নির্ধারণ করা এবং ব্যয় নিয়ন্ত্রণ করা, লেনদেন লিপিবদ্ধ করা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয়। কিন্তু যদি এখানে ব্যয় লিপিবদ্ধ করা থাকতো তাহলে সেটি কিন্তু একটি উদ্দেশ্য, ব্যয় থাকলে সেটি একটি উদ্দেশ্য হতো। যেহেতু এখানে নেই, আমাদের উত্তর হবে 1 ও 2। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই সংক্রান্ত আমাকে কমেন্টে জানাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটিতে চলে যাব। ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল 1,20,000, প্রত্যক্ষ খরচ রয়েছে 25,000, মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় 2,10,000 টাকা, কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরি 40%। কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরি 40%, প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরি খরচের পরিমাণ নির্ণয় করো। প্রত্যক্ষ মজুরি, তাহলে আমাদেরকে প্রত্যক্ষ মজুরি বের করতে হবে। প্রত্যক্ষ মজুরি, দেখো এখানে মুখ্য ব্যয় দেওয়া রয়েছে। মুখ্য ব্যয় আমরা জানি, মুখ্য ব্যয় হচ্ছে সকল প্রকার প্রত্যক্ষ খরচের সমষ্টি, সকল প্রকার প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি, প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। তো আমরা একটু মুখ্য ব্যয় সূত্রটি লিখি। মুখ্য ব্যয় হচ্ছে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। তো আমাদের প্রত্যক্ষ খরচ রয়েছে ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল, আর কি আছে প্রত্যক্ষ খরচ, আর রয়েছে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ রয়েছে 25,000। আর কি আছে আমাদের, আর আছে প্রত্যক্ষ মজুরির কথা বলছে কিন্তু উল্লেখ করা নেই, তাহলে প্রত্যক্ষ মজুরিও কিন্তু রয়েছে এর ভিতর। তাহলে মুখ্য ব্যয়ের ভিতর আমরা তিনটি বিষয় পেলাম এই উদ্দীপকের আলোকে, কি হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ খরচ এবং প্রত্যক্ষ মজুরি। তো আমরা এই ইকুয়েশন দিয়ে প্রত্যক্ষ মজুরি বের করার চেষ্টা করব। মুখ্য ব্যয় রয়েছে, মুখ্য ব্যয় রয়েছে 2,10,000 টাকা। আমি একটু সংক্ষেপে লিখি। ব্যবহৃত কাঁচামাল আছে 1,20,000। প্রত্যক্ষ খরচ আছে কত? প্রত্যক্ষ খরচ আছে 25,000 টাকা। প্রত্যক্ষ মজুরি দেওয়া নেই, তাহলে প্রত্যক্ষ মজুরি ক্যালকুলেট করতে হবে। প্রত্যক্ষ মজুরি ক্যালকুলেট একটু করে আমাকে একটু কমেন্টে জানাও। প্রত্যক্ষ মজুরি ক্যালকুলেট করে আমাকে একটু কমেন্টে জানাও। যাই হোক, আমরা এই দুটি অংশকে আমরা যদি এই পাশে এনে বিয়োগ করে দিই, তাহলে 2,10,000 থেকে 1,45,000 বিয়োগ করলেই তোমরা প্রত্যক্ষ মজুরি পেয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির পরিমাণ আসে 65,000, 65,000 টাকা, 65,000 টাকা। প্রত্যক্ষ মজুরির পরিমাণ আসে 65,000 টাকা। প্রত্যক্ষ মজুরি কত? 65,000 টাকা। এরপরে বলেছে কারখানা উপরি খরচ। কারখানা উপরি খরচ হচ্ছে মজুরির 40%। মজুরি আমাদের 65,000 টাকা, এটিরই 40%, এটিরই 40%। 40% কত আসবে আমাদের? 26,000 টাকা, 26,000। 40% ক্যালকুলেট করলে আমরা পাবো 26,000। তাহলে আমরা একটি পেলাম হচ্ছে প্রত্যক্ষ মজুরি, একটি পেলাম হচ্ছে প্রত্যক্ষ মজুরি 65,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 65,000 টাকা, এবং হচ্ছে কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরি 40% 26,000 টাকা, যেটি ক নাম্বার অপশনে রয়েছে। সুতরাং আমাদের এই প্রশ্নটির উত্তর হবে ক। সুতরাং আমাদের এই প্রশ্নটির উত্তর হবে ক। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব।
আমরা আমাদের পরবর্তী যে আগের উদ্দীপক থেকেই প্রশ্ন, উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে মুখ্য ব্যয় দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা, এবং কারখানা উপরি খরচ আমরা বের করেছি। কত টাকা? 26,000 টাকা। 26,000 টাকা পূর্বের প্রশ্নে। তাহলে আমাদের এই মুখ্য ব্যয় এবং হচ্ছে কারখানা উপরি খরচের যোগফলই হবে কিন্তু আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ। তাহলে 2,10,000 টাকা এবং হচ্ছে কারখানা উপরি ব্যয় বের করেছি 26,000 টাকা। 26,000 টাকা, তাহলে এই দুটির যোগফলই হবে আমাদের উৎপাদন ব্যয়। উৎপাদন সংক্রান্ত যাবতীয় খরচ। তো আমাদের দুটি খরচ রয়েছে, একটি মুখ্য ব্যয় এবং আরেকটি হচ্ছে কারখানা উপরি খরচ বা কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়। তো আমাদের এই দুটি যোগ করার পর আমরা পেয়ে গেলাম 2,36,000 টাকা। সুতরাং অ্যান্সার ক। অ্যান্সার ক। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। বলেছে প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা, কাঁচামাল ক্রয় 5 লক্ষ টাকা, ব্যবহৃত কাঁচামাল 4,50,000 টাকা। সমাপনী কাঁচামালের পরিমাণ কত? সমাপনী কাঁচামালের পরিমাণ কত? তাহলে আমাদের প্রারম্ভিক, ক্রয় এবং ব্যবহৃত কাঁচামাল দেওয়া রয়েছে, একটি তথ্য দেওয়া নেই, সেটি আমরা সূত্রে বসিয়ে বের করার চেষ্টা করব। দেখো, ব্যবহৃত কাঁচামালের সূত্র কি? ব্যবহৃত কাঁচামালের সূত্র আমরা সবাই জানি। প্রারম্ভিক যে কাঁচামাল থাকবে সেটির সাথে ক্রয় যোগ করব এবং সমাপনীকে বাদ দিব। তাহলে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে? ব্যবহৃত কাঁচামাল আছে 4,50,000। 4,50,000। প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা, প্রারম্ভিকের স্থানে বসিয়ে দাও। ক্রয় ক্রয় রয়েছে 5 লক্ষ টাকা। ক্রয় রয়েছে 5 লক্ষ টাকা। জানতে চেয়েছে সমাপনী কাঁচামাল কত? সমাপনী আমরা জানি না। তাহলে আমরা সমীকরণের এটি যেহেতু মাইনাস রয়েছে, আমরা এই পাশে নিয়ে আসবো। এই দুটিতে যোগ করলে আমাদের হয় 600 এবং এখান থেকে 450 বাদ। তাহলে সমাপনী কাঁচামালের পরিমাণ আসে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। সুতরাং সঠিক অ্যান্সারটি রয়েছে ঘতে 1,50,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজে। আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমি তোমাদের বারবার বলছি যে স্কুল অফ এক্সিলেন্স কিন্তু ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য একটি সুখবর নিয়ে এসেছে, যেটি তোমাদের অ্যাডমিশন যাত্রাকে আরও সহজ করবে। এবং এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো স্কুল অফ এক্সিলেন্স নিয়ে আসছে সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স, যেটির মাধ্যমে তোমরা ঘরে বসেই পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি একেবারে ঘরে বসে খুব সহজে নিতে পারবে ইনশাল্লাহ। আমি পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। 20 একক পণ্যের উৎপাদন ব্যয় 1,000 টাকা। যদি প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা প্রত্যাশা করে, তাহলে প্রতি একক বিক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে একটু খেয়াল করতে হবে। বিক্রয় মূল্যের হার দেওয়া আছে এবং এখানে উৎপাদন ব্যয় দেওয়া আছে। তোমাদেরকে এই প্রশ্নটি সলভ করার আগে আমি এই বিষয়ে একটি সম্যক ধারণা দিয়ে নিতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে এই সংক্রান্ত প্রশ্ন আর কখনোই তোমাদের সমস্যা হবে না। এই সংক্রান্ত প্রশ্নে আর কখনোই তোমাদের সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে শুনবে। দেখো, কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে পণ্য ক্রয় করে বিক্রয় করে, তাদেরকে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বলি। এবং কিছু প্রতিষ্ঠান আছে যারা উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং করে, তারা উৎপাদন করে ব্যয় যোগ করে, সাথে হচ্ছে ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্যে লিপিবদ্ধ করে। তো আমাদেরকে দুটি হার দেওয়া থাকতে পারে, একটি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের হার। ক্রয় মূল্য থাকলে অবশ্যই ক্রয় মূল্যের হার, উৎপাদন থাকলে উৎপাদনের হার। দুটি একই বিষয় আমি বলেছি পূর্বেই, যে একটি হচ্ছে যারা উৎপাদন করে তারা হচ্ছে উৎপাদন ব্যয়ের উপর হিসাব করে, যারা ক্রয় করে আবার বিক্রয় করে তারা ক্রয় মূল্যের উপর হিসাব করে। তো উৎপাদন ব্যয় এবং ক্রয় মূল্যের হার দুটিকে তোমরা হচ্ছে একই ধরবে এবং বিক্রয় মূল্যের হারটিকে তোমরা আলাদা করে নিবে। এখন আমাদেরকে প্রশ্নে কি চায়? প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে উৎপাদন ব্যয় দিয়ে দিয়ে বিক্রয় হার দেয়, কিন্তু আমরা উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের সাথে কখনোই বিক্রয় হার গুণ করতে পারবো না। আমাদের উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের সাথে অবশ্যই ক্রয় হারকে গুণ করতে হবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? বিক্রয় হার যদি দেওয়া থাকে, যেমন এই প্রশ্নটিতে বিক্রয় মূল্যের হার দেওয়া রয়েছে কিন্তু দিয়ে দিয়েছে উৎপাদন ব্যয়, আমাদের তো উৎপাদন ব্যয়ের হার লাগবে। আমাদের কি লাগবে? উৎপাদন ব্যয়ের হার।
কিন্তু দিয়ে দিয়েছে বিক্রয় মূল্যের উপর হার, তো আমরা সরাসরি এটি গুণ করতে পারছি না, এজন্য আমাদেরকে কি করতে হবে, এই বিক্রয় মূল্যের হারকে উৎপাদন মূল্যের হার বা ক্রয় মূল্যের হারে রূপান্তর করে নিতে হবে, যার জন্য একটি সূত্র রয়েছে, আমরা সেটির দিকে ফোকাস করব। তো দেখো, বিক্রয় মূল্যের হারকে ক্রয় মূল্যে রূপান্তরের সূত্র, বিক্রয় হারকে ক্রয় হার, ক্রয় হার আমি বলেছি উৎপাদন হারও বলতে পারো যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, ক্রয় হার, ক্রয় হারে রূপান্তর, রূপান্তর আমি পূর্বেই বলেছি উৎপাদন হারও বলতে পারো, ক্রয় হারের ক্ষেত্রে কি বলতে পারো, উৎপাদন হার, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দিক। তাহলে আমরা সেটি সূত্রটি একটু দেখে নিই, যে হার দেওয়া থাকবে 20% গুণ 100, উপরে সবসময় 100, আর নিচে আমরা 100 থেকে বিক্রয় হারকে যখন ক্রয় হারে নিয়ে যাব তখন আমরা বিয়োগ করে দিব এই হারটিকে, এই যে যে হারটি প্রদত্ত থাকবে সেটিকে বিয়োগ করে দিব। দেখো, তাহলে আমাদের 25% আসে, কত আসে, 25%। এটি যোগ বিয়োগ করলে তোমরা কিন্তু 25% পেয়ে যাবে। আহ, আর আরেকটি বিষয়, এই প্রশ্নটি সলভ করার সাথে সাথে সেই বিষয়টি আমি বলে দিই, ক্রয় হারকেও তোমরা বিক্রয় হারে নিয়ে যেতে পারো, ক্রয় হারকেও কি করতে পারো, বিক্রয় হারে নিয়ে যেতে পারো। ক্রয় হারকে বিক্রয় হার করতে গেলে কি করতে হবে, উপরে অবশ্যই যদি তোমার হার, ক্রয় হারে যে এখানে আমরা 25 বের করেছি, এটি থেকে যদি আমরা বিক্রয় হারে নিয়ে যেতে চাই, উপরে অবশ্যই 100 গুণ করবে এবং নিচে নিচে 100-র সাথে হারটিকে যোগ করে দিবে, তাহলে আবার পুনরায় তোমরা 20%-এ চলে যেতে পারবে। এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে নিয়ম, তোমরা এই নিয়মে, এটাই হচ্ছে সঠিক নিয়ম। কিন্তু যেহেতু এমসিকিউ আমরা সলভ করছি, আমরা একটু শর্টকাট ফলো করার চেষ্টা করব। তোমাদেরকে আমি কয়েকটি হার লিখে দিব, এখন কয়েকটি হার লিখে দিব, এটি তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে, যেন এমসিকিউ আসার সাথে সাথে তোমরা সেটি সলভ করে ফেলতে পারো। এখন আমি এই জায়গাটিতে করি। দেখো, আমরা জানি ক্রয় হার সবসময় বেশি হবে, ক্রয় হার সবসময় বেশি হবে, ক্রয় হার সবসময় বেশি হবে। তো দেখো, ক্রয় হার যদি 100 হয় তাহলে বিক্রয় হার হবে 50%। ক্রয় হার যদি 50% হয়, বিক্রয় হার হবে 33.33%। ক্রয় হার যদি 33.33% হয়, বিক্রয় হার হবে 25%। এবং ক্রয় হার যদি 25% হয়, বিক্রয় হার হবে 20%। ক্রয় হার যদি 20% হয় তাহলে 16.67%। এবং সর্বশেষ যেটি, ক্রয় হার যদি 10 হয় তাহলে এটি হবে 9.09%। এই যে যে হারের একটি সিকোয়েন্স বারবারই এদিক থেকে এভাবে আসতেছে, এটা খুব সহজে একবার দুইবার পড়লে, তোমাদের 2 থেকে 3 বার পড়লে কিন্তু এই বিষয়টি মুখস্থ হয়ে যাবে। তো এত সূত্র দিয়ে ক্যালকুলেশন করা আসলে পরীক্ষার হলে অনেক সময় তোমরা কনফিউশনে পড়ে যাও, অনেক সময় সূত্র মনে পড়ে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে সবসময় মনে রাখবে দুটি বিষয়, যে ক্রয় হার সবসময় আমার বেশি হয়, তাহলে 100 হলে 50, 50 হলে 33.33, এভাবে একটা সিকোয়েন্স আমি মেনটেন করে দিয়েছি। এটি মুখস্থ করে গেলে তোমরা দেখবে 2-3টি এমসিকিউ সলভ করতে পারছো। তো আমাদের এত কিছুর দরকার নেই, যদি সূত্র দিয়ে করতে চাও করো, কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে যদি এটি দিয়েও করতে চাও করতে পারো। তো আমাদের যে অঙ্ক ছিল বা এমসিকিউ ছিল সেটিতে আমরা চলে যাই, এটি আমরা কিভাবে সলভ করব। দেখো, 20 একক পণ্যের উৎপাদন ব্যয় 1000 টাকা, প্রতিষ্ঠানটি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা প্রত্যাশা করে, তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য কত হবে। তাহলে আমরা 1 একক পণ্যের উৎপাদন ব্যয়টা একটু বের করি। এই যে 1000 টাকা 20 একক, এটি দিয়ে ভাগ করলে, 1000-কে আমরা 20 দিয়ে যদি ভাগ করি তাহলে উৎপাদন ব্যয় আসে কত টাকা, 50 টাকা, 50 টাকা। এটির সাথে আমাদের মুনাফা যোগ করতে হবে, কি যোগ করতে হবে, মুনাফা। কিন্তু মুনাফা তো আমরা এই 20% যোগ করতে পারছি না, যেহেতু এটি বিক্রয় মূল্য নয়, এটি বিক্রয় মূল্য নয়। তাহলে আমরা এই হারকে আমরা প্রথমেই কিন্তু ক্রয় হার বা উৎপাদন হারে বের করে নিয়েছি 25%। আমরা 25% যোগ করব। তাহলে এই 50 টাকার 25% করো, 12.50 টাকা। তাহলে যোগ করলে হয় 62.50 টাকা। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে লাভের হার বা লাভের পরিমাণ যোগ করলে আমরা কি পেলাম, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে এই যে উৎপাদন ব্যয় ছিল 50 টাকা প্রতি ইউনিট, এর সাথে আমরা লাভের হার, লাভের পরিমাণ যোগ করলাম 12 টাকা 50 পয়সা, এবং বিক্রয় মূল্য পেয়ে গেলাম 62 টাকা 50 পয়সা।
বা 62.5 টাকা, যেটি ক নাম্বারে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই এই এমসিকিউটি মনোযোগ দিয়ে দেখবে, না হলে কিন্তু পরের এমসিকিউগুলো পারবে না, না হলে কিন্তু পরের এমসিকিউগুলো কোনোভাবেই সলভ করতে পারবে না। পরের এমসিকিউগুলো সবই কিন্তু এই রিলেটেড এবং এই সংক্রান্ত এমসিকিউ অনেকবার এসেছে। আমরা আমরা বারবার বলছি তোমাদের যে এই সংক্রান্ত এমসিকিউ সলভ করতে গেলে তোমাদেরকে কিন্তু বারবার এই বিষয়টি মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো মাথায় না রাখলে কিন্তু এই ধরনের এমসিকিউ সলভ করতে পারবে না। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে একটু জানিয়ে দাও, আমি পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি। বিক্রয়ের উপর লাভের হার 20% হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর লাভের হার এই মাত্র করিয়েছি, দেখো। বিক্রয় মূল্যের উপর লাভের হার কত বলেছে? 20%। বিক্রয় হার কত? 20। এই যে 20, বিক্রয় হার 20 হলে ক্রয় হার 25। বিক্রয় হার 20 হলে ক্রয় হার কত? 25। বিক্রয় হার 20 হলে ক্রয় হার 25, সবসময় বেশি হবে। এই সিকুয়েন্সেও করতে পারো, চাইলে ওই যে সূত্রটি রয়েছে আমাদের, এই যে সূত্রটি রয়েছে এই সূত্র দিয়েও কনভার্ট করতে পারো, যে কোনো একটি দিয়ে করলেই হবে। তাহলে বিক্রয়ের উপর লাভের হার 20% হলে ক্রয়ের উপর 25%। আমি বারবার সূত্র লিখবো না, এজন্য তোমাদেরকে পূর্বের এমসিকিউতে একবারে সব সলভ করে দিয়েছি। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাব। প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচের অন্যান্য প্রত্যক্ষ খরচের সমষ্টিকে কি বলে? প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচের সমষ্টিকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু মুখ্য ব্যয়ের সূত্রটি বলবে। মুখ্য ব্যয়, আমরা জানি মুখ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ মাল বা ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, ইংলিশে বলে র ম্যাটেরিয়ালস। তাহলে ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচের সমষ্টিকে আমরা বলি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় যে সূত্রটি রয়েছে সেটি কিন্তু এই তিনটির যোগফল, আমরা ম্যাথ করেছি পূর্বেই। সুতরাং আমাদের এই প্রশ্নটির উত্তর হবে ক। এই প্রশ্নটির উত্তর হবে ক। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়? কোনটি কারখানা উপরিব্যয় নয়? আমি একটু আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিই যে আমরা এইমাত্র করলাম মুখ্য ব্যয়, সকল প্রকার প্রত্যক্ষ খরচের যোগফল, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ। এরপর এই তিনটি প্রত্যক্ষ খরচ বাদে কারখানা বা উৎপাদন কেন্দ্রে, উৎপাদন সেন্টারে, ম্যানুফ্যাকচারিং সেন্টারে যে অন্যান্য ব্যয়গুলো রয়েছে কারখানায়, সেগুলোই কিন্তু কারখানা উপরিব্যয়, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় কোনগুলো? এই প্রত্যক্ষ খরচগুলো বাদে, অর্থাৎ উৎপাদন সংক্রান্ত যাবতীয় পরোক্ষ খরচ, যাবতীয় পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ। তাহলে আমরা অপশনগুলো একটু দেখি। প্রত্যক্ষ কাঁচামাল মুখ্য ব্যয়ের ভিতর যাবে, হবে না। আহ তাহলে আমাদের প্রশ্ন এসেছে নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়? আচ্ছা, কলকবজার অপচয়, কলকবজার অপচয় বা অবচয়, কলকবজার অবচয়, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম। তাহলে দেখো, প্রত্যক্ষ কাঁচামাল মুখ্য ব্যয়ের অংশ, অন্যান্য যে তিনটি বিষয় রয়েছে তিনটি কিন্তু উপরিব্যয়ের অংশ, কারখানা উপরিব্যয়ের অংশ। তাহলে তিনটি কারখানা উপরিব্যয়ের অংশ আমাদের বলেছে নয়, সুতরাং প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে মুখ্য ব্যয়ের অংশ, এটি উপরিব্যয় নয়, এটি উপরিব্যয় নয়। তাহলে অ্যান্সার ক, অ্যান্সার ক, অ্যান্সার হবে ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দাও। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। বিক্রয়ের উপর লাভের হার 25% হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো, পূর্বে একটি প্রশ্ন আমি বলে দিয়েছি যে ক্রয় মূল্যের উপর লাভের হার সবসময় বেশি হয়। তোমাদের যে সিকোয়েন্সটি আমি দেখিয়েছি একটি ছক করে, সেখানে কিন্তু ছিল যে বিক্রয়ের উপর লাভের হার 25% হলে ক্রয়ের উপর বেশি হবে, অর্থাৎ 33.33-এ যাবে। তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো। সেটি কিভাবে করবে? 25 গুণ 100, 25 গুণ 100 ডিভাইডেড বাই 100 - 25, এটি করলেও কিন্তু এই 33.33 আসবে। সূত্র দিয়েও করতে পারো। আমি যে সিকোয়েন্সটি দেখিয়েছি তোমাদেরকে 2-3টি প্রশ্ন আগে, আমি একটু ব্যাকে গেলেই তোমরা পেয়ে যাবে সেটি। এই যে
এই সিকোয়েন্স থেকেও তোমরা করতে পারো, যেটি তোমাদের জন্য সুবিধা হয় তোমরা সেইটি অ্যাপ্লাই করবে। যেহেতু ক্যালকুলেটর নিতে পারছো, চাইলে সূত্র অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে 33.33%। তাহলে এখানের উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে 33.33%। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। রূপান্তর ব্যয় নির্ণয় সূত্র নিচের কোনটি? রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয় অর্থাৎ আমরা প্রত্যক্ষ কাঁচামালকে আমরা আর যে যে ব্যয় করে পরিণত পণ্যে বা চূড়ান্ত পণ্যে রূপ দিই, সেটাই কিন্তু রূপান্তর ব্যয়। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বাদে যে প্রত্যক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয় রয়েছে, এগুলোর যোগফলই হচ্ছে আমাদের রূপান্তর ব্যয়। শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামাল বাদে, প্রত্যক্ষ কাঁচামাল বাদে উৎপাদন ব্যয়ে যে সকল খরচ রয়েছে, পরোক্ষ খরচ এবং প্রত্যক্ষ খরচ, সবগুলোর যোগফলই রূপান্তর ব্যয়। তাহলে দেখো, প্রত্যক্ষ শ্রম, উৎপাদন উপরিব্যয়, আমি বলেছি প্রত্যক্ষ কাঁচামাল আসবে না, সুতরাং এটি বাদ। প্রত্যক্ষ ব্যয় এখানে প্লাস হবে, যেহেতু প্রত্যক্ষ কাঁচামাল রয়েছে, এটিও আসবে না। মুখ্য ব্যয়ের ভিতর কাঁচামাল রয়েছে, সুতরাং কাঁচামাল বাদে, আমি পূর্বেই বলেছি, কাঁচামাল বাদে অন্যান্য যাবতীয় উৎপাদন সংক্রান্ত ব্যয় হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে আমাদের প্রত্যক্ষ শ্রম আছে এখানে এবং উৎপাদন উপরিব্যয়, সুতরাং অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জানিয়ে দিবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300% হলে লাভের পরিমাণ কত? ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু কি হবে? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 90 টাকা। লাভের হার কি বলেছে? 300%। 300%, লাভের হার 300%। তাহলে তুমি 90-কে 300 দিয়ে গুণ করলে কিন্তু 300%, মানে 300% দিয়ে গুণ করলে কিন্তু আহ, লাভের হার পেয়ে যাবে বা মোট লাভ পেয়ে যাবে, এবং সেটি যোগ করলে হচ্ছে আমরা কিন্তু বিক্রয় মূল্য পাবো। আমরা জানতে চেয়েছে লাভের পরিমাণ কত। তো যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%, তো আমরা বিক্রয় মূল্যটিকে আগে বের করি। 90 গুণ 300%, 90 গুণ 300% করলে কত আসবে আমাদের? 270 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 270 টাকা, এটি বিক্রয় মূল্য, এটি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এখানে লেখো 270 টাকা। তাহলে লাভের পরিমাণ কত আসে? লাভের পরিমাণ কত আসে? 180 টাকা। এই দুটি যোগফলই কিন্তু আমাদের তো আমাদের জানতে চেয়েছে এই 180 টাকার বিষয়টি, অর্থাৎ লাভের পরিমাণ। তোমাদের এই ধরনের প্রশ্ন দিয়ে ক্রয় ক্রয় মূল্য জানতে চাইতে পারে, লাভ জানতে চাইতে পারে, বিক্রয় মূল্য জানতে চাইতে পারে, সেক্ষেত্রে দুটি তথ্য দেওয়া থাকবে, অন্যটি দেওয়া থাকবে না। তোমরা অন্যটি ক্যালকুলেট করে ফেলবে, একটি ইকুয়েশন, এই একটি মাধ্যম বের করার। তোমরা বাকি যে কোনোটি চাইলে, এই তিনটি উপাদান থেকে যে কোনো একটি চাইতে পারে। আমাদের এখানে লাভের পরিমাণ চেয়েছে, আমরা 180 টাকা পেয়ে গেলাম। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে যাব। তার পূর্বে তোমাদের জন্য যে সুখবর বা অ্যানাউন্সমেন্ট রয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো স্কুল অফ এক্সেলেন্স কিন্তু নিয়ে আসছে সি ইউনিট অনলাইন এক্সেলেন্ট কোর্স, যেটির মাধ্যমে ঘরে বসে সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা খুব সহজে নিতে পারবে, এবং আমাদেরকে জুম অ্যাপের মাধ্যমে অফলাইনের মতো, একেবারে ঘরে বসে অফলাইনের মতো তোমরা ক্লাস করতে পারবে। যে কোনো প্রশ্ন ক্লাসের ভিতরেই করতে পারবে এবং আমাদের সাথে কথা বলে সেটি সলভ করতে পারবে। এটি কিন্তু এক অত্যন্ত চমৎকার একটি সুবিধা স্কুল অফ এক্সেলেন্সের। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। দেখো, রুবেল অ্যান্ড কোম্পানির হিসাব বইতে 2023 সালের 1 জানুয়ারি তারিখে কাঁচামালের প্রারম্ভিক 1 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, কারখানা উপরিব্যয় 25,000 টাকা, কাঁচামাল ক্রয় 75, কাঁচামালের সমাপনী মজুত। মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় হচ্ছে ব্যবহৃত কাঁচামাল যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, সকল প্রত্যক্ষ খরচ, সকল প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? প্রারম্ভিক কাঁচামাল কত আছে, প্রারম্ভিক কাঁচামাল কত আছে, এর সাথে আমরা ক্রয় করব এবং সমাপনী মজুদ বাদ দিলে কিন্তু আমরা ব্যবহৃত কাঁচামাল পাবো। তো প্রারম্ভিক কাঁচামাল কত রয়েছে? 1 লক্ষ, যোগ ক্রয়, কাঁচামাল ক্রয় রয়েছে 75,000, বাদ সমাপনী মজুদ 30,000। তাহলে 1,45,000 টাকা কিন্তু আমাদের ব্যবহৃত কাঁচামাল, 1,45,000 টাকা আমাদের ব্যবহৃত কাঁচামাল।
1,45,000 টাকা যোগ প্রত্যক্ষ খরচ। আর কি কি প্রত্যক্ষ খরচ আছে আমরা একটু দেখি। প্রত্যক্ষ মজুরি আছে, আর কোনো খরচ নেই। প্রত্যক্ষ মজুরি রয়েছে 50,000 টাকা। তাহলে 1,95,000 টাকা, 1,95,000 টাকা। তাহলে 1,95,000 টাকা আমাদের এই প্রশ্নটির অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজেই। আমি তোমাদেরকে একেবারে সহজে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। তোমরা স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমাদের যে ফাইনাল রিভিশন সেটি খুব সহজেই পার করতে পারছো ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমাদের এই ক্লাসটির মাধ্যমে আমরা চেষ্টা করছি এমসিকিউ এবং সিকিউ এর ব্যাপারে একটি সম্যক ধারণা দিয়ে দিতে একেবারে ফাইনাল প্রস্তুতির পূর্বে। এরপরে আমাদের পূর্বের উদ্দীপক দিয়ে প্রশ্ন, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত? প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত? তাহলে প্রত্যক্ষ মজুরি আমরা কত দেখেছি? 50,000। কারখানা উপরিব্যয় কত? কারখানা উপরিব্যয় 25,000। তাহলে দেখো তো, প্রত্যক্ষ মজুরির উপর বলেছে, প্রত্যক্ষ মজুরি, তাহলে প্রত্যক্ষ মজুরিটা আমরা নিচে দিব। যেটির ওপর বলবে সেটি আমরা নিচে দিয়ে দিব, এবং প্রত্যক্ষ মজুরি যেটি প্রথমে বলবে এটি আমরা নিচে দিয়ে দিব। তো প্রত্যক্ষ মজুরি কত আমাদের? 50,000। এই ধরনের অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমরা যেটির ওপর বলবে সেটি নিচে দিয়ে দিব, এবং তার উপর কারখানা উপরিব্যয় বা যেটি বলবে সেটি দিয়ে দিব। তো কারখানা উপরিব্যয় কত? কারখানা উপরিব্যয় 25,000 টাকা। হার বলেছে 100 দিয়ে গুণ করব। 1 2, দুইটা শূন্য কেটে দাও, এখানে আরো দুটি শূন্য রয়েছে, কাটো। তাহলে 50%, এখানে একটি শূন্য রয়েছে যেহেতু 50%। তাহলে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত? প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার যেটির ওপর বলবে সেটি আমরা অনুপাতের নিচে দিব, এবং পরবর্তী অংশটিকে যে কারখানা উপরিব্যয়টিকে আমরা উপরে বসিয়ে 100 দিয়ে গুণ করলেই খুব সহজে হার বের করতে পারবো। তাহলে 50%, সঠিক অ্যান্সার 50%। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার ঘ। এই প্রশ্নটির অ্যান্সার ঘ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। আমরা আমাদের পরবর্তী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীকে কোন ভাতা প্রদান করা হয়? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় এ ধরনের ভাতার কথা শুনে থাকি। উৎসব ভাতা, বাসস্থান ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা। আমাদেরকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে। বলেছে জীবনযাত্রার ব্যয়। এই জীবনযাত্রার ব্যয় বা মূল্যস্ফীতি, বাকি মূল্যস্ফীতি, মূল্যস্ফীতি, ইনফ্লেশন। তাহলে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, এই দুটির কারণে আমাদেরকে সরকার দিয়ে থাকে মহার্ঘ ভাতা। কি দিয়ে থাকে? মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা। প্রিয় শিক্ষার্থীরা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে আমরা কর্মচারীদেরকে কোন ভাতা দিয়ে থাকি? মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা। তাহলে মহার্ঘ ভাতা, এটার আরেকটি নাম রয়েছে ডেয়ারনেস অ্যালাউন্স। ডেয়ারনেস অ্যালাউন্স। যেমন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে বা মূল্যস্ফীতির সময় আমরা মহার্ঘ ভাতা পেয়ে থাকি। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। একজন শ্রমিকের স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 20 টাকা। তাহলে 1 ঘন্টায় 20 টাকা মজুরি পায়। কর্মঘন্টা সপ্তাহে 48 ঘন্টা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির 2 গুণ, অর্থাৎ যদি স্বাভাবিক মজুরি পায় 20 টাকা, ওভারটাইম করলে এর 2 গুণ, অর্থাৎ 40 টাকা পাবে। কত টাকা পাবে? ওভারটাইম করলে 40 টাকা। ওভারটাইম করলে পাবে 40 টাকা। সপ্তাহে 60 ঘন্টা কাজ করলে শ্রমিকের ওভারটাইম মজুরি কত টাকা? দেখো, সপ্তাহে আমাদের কাজ করার কথা 48 ঘন্টা, করেছে 60 ঘন্টা, করেছে কত? 60 ঘন্টা। তাহলে অতিরিক্ত করেছে বা ওভারটাইম 12 ঘন্টা। ওভারটাইম 12 ঘন্টা। প্রতি ঘন্টার জন্য পাবে কত টাকা? 2 গুণ পাবে, অর্থাৎ 40 টাকা। তাহলে অ্যান্সার আসে 480 টাকা। ওভারটাইম মজুরির পরিমাণ 480 টাকা। ওভারটাইম মজুরির পরিমাণ 480 টাকা। ওভারটাইম মজুরির পরিমাণ 480 টাকা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। নিচের কোনটি অনার্থিক সুবিধা? অনার্থিক সুবিধা। এবং আর্থিক, অর্থাৎ অর্থ দ্বারা যে সুবিধাগুলো পেয়ে থাকে সেটি কিন্তু আর্থিক সুবিধা, এবং অর্থ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সুবিধার বিষয়, কিন্তু অর্থ, সরাসরি অর্থ বা টাকা পায় না বা মানি পায় না, সেই বা মুদ্রা পায় না, সেক্ষেত্রে আমরা বলবো অনার্থিক সুবিধা। এটিও একটি সুবিধা, কিন্তু অর্থ দিয়ে সরাসরি দেওয়া হয় না। তো দেখো, কল্যাণ তহবিল। তহবিল মানে টাকার অঙ্ক। অবসর ভাতা, ভাতাও টাকার অঙ্কে পাওয়া হয়। বাসস্থান সুবিধা, বাসস্থান এই টাকা দিয়ে দেওয়া হয় না, বরং অ্যাকোমোডেশন অ্যালাউন্সও বলা হয় অনেক সময়। চিকিৎসা সুবিধা, মেডিকেল যদি থাকে সেক্ষেত্রে আমরা চিকিৎসা সুবিধা বলি।
তো দেখো এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু দুটি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুটি। তাহলে অনার্থিক সুবিধা হচ্ছে এই দুটি, অনার্থিক সুবিধা হচ্ছে এই দুটি। তাহলে গ ও গ, গ ও ঘ দুটি হচ্ছে অ্যান্সার, গ ও ঘ দুটি আমাদের অ্যান্সার। আর ক খ হচ্ছে আর্থিক সুবিধা। ক খ অ্যান্সার হইতো যদি হচ্ছে আর্থিক সুবিধার কথা বলতো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। দৈনিক কত ঘন্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম মজুরি পাবে? প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের 2006 সালের শ্রম আইন অনুযায়ী স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা। অর্থাৎ 8 ঘন্টার বেশি যে পরিমাণ শ্রম করবে সেটি হচ্ছে কি ওভারটাইম মজুরি। 8 ঘন্টার বেশি হয়ে গেলে সেটি 9 হতে পারে, 10 হতে পারে। তো সর্বনিম্ন আমাদের 9 হলে কিন্তু ওভারটাইমে যায়, সর্বনিম্ন 9 হলে ওভারটাইম হবে। এরপরে যত বেশি হোক সেটা সমস্যা না, কিন্তু স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 8, আর আমাদের ওভারটাইম হতে গেলে সর্বনিম্ন 9 ঘন্টা কাজ করা লাগবে। তাহলে শ্রমিকের ওভারটাইম কত ঘন্টা কাজ করলে পাবে? অ্যান্সার হবে হচ্ছে 9 ঘন্টা, কারণ এখানে 8-এর পরে 1 হয়ে যায়, তাহলে 1 হলো ওভারটাইম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। নিট বেতন নির্ণয়ের সঠিক গণনা কোনটি? নিট বেতন, নিট বেতন, তাহলে নিট বেতন বলতে আমরা কি বোঝাই? মোট বেতন থেকে মোট কর্তন বা যা যা কেটে নেয় প্রতিষ্ঠান সেগুলো বাদ দিলেই কিন্তু আমরা নিট বেতন পাবো। তাহলে নিট বেতন আমাদের রয়েছে এখানে, দেখো কি কোথায় রয়েছে, আমরা মোট বেতন থেকে, মোট বেতনের সাথে কর্তন কখনো যোগ হবে না। মোট বেতন যোগ ভাতা দিই, মোট বেতন যোগ ভাতা দিয়ে যোগ করলে আমরা মোট বেতন পাই, কি পাই? মোট বেতন পাই। নিট বেতন, মূল বেতন না, মূল বেতন না, মূল বেতনের সাথে অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যোগ করতে হবে, আনুষঙ্গিক যে সুবিধাগুলো রয়েছে। আর নিট বেতন, পরবর্তী যে প্রশ্ন রয়েছে মোট বেতন মাইনাস মোট কর্তন, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। নিট বেতন সমান কি? মোট বেতন মাইনাস মোট কর্তন। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। শ্রমিকদের কি প্রদান করা হয়? শ্রমিকদের মজুরি প্রদান করা হয়। শ্রমিকদের সবসময় কি প্রদান করা হবে? মজুরি, বেতন প্রদান করা হবে। অফিসে যারা কাজ করে, অফিসের যারা স্যালারি পায়, স্যালারির বাংলা হচ্ছে বেতন। আর শ্রমিক যারা মজুরের কাজ করে তাদেরকে আমরা মজুরি প্রদান করি, বেতন না, সম্মানী না, কমিশনও না, বেতন না, সম্মানী না, কমিশন না, তাহলে মজুরি প্রদান করা হবে শ্রমিকদের। এরপরে আমরা দুটি সিকিউ প্রশ্ন রেখেছি। সিকিউ প্রশ্নটি একটু দেখো। মুখ্য ব্যয়ের পরিমাণ, সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করলেই তোমরা মুখ্য ব্যয় পেয়ে যাবে। এরপরে রয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে প্রারম্ভিক মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বা সমাপনী মজুদ। এবং এখানে দেখতে হবে ক্রয়ের ক্ষেত্রে আহ, যেহেতু উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রারম্ভিক কাঁচামালের মজুদ রয়েছে, এই দুটি একটু যোগ বিয়োগ করে নিতে হবে। এরপরে আয় বিবরণী, সর্বশেষ যেটি জানতে চাচ্ছে আয় বিবরণী। তোমরা এই প্রশ্নটি একটু সলভ করে যাবে বাসায় বসে, এবং খুবই সহজ অঙ্ক। এ ধরনের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা প্রকট। আর তোমাদের যে 13 তারিখের এক্সাম রয়েছে সেজন্যই আমরা এটি তৈরি করেছি। এই প্রশ্নটি তোমরা একটু বাসায় বসে নিজেরা সলভ করবে। আমি সবকিছুই এমসিকিউ এর ভিতর আলোচনা করে দিয়েছি, তোমাদের এ ধরনের সিকিউ সলভ করতে তেমন সমস্যা হওয়ার কথা না। এরপর আরো একটি প্রশ্ন আমরা রেখেছি। একটি 3 জন কর্মচারীর মূল বেতন, অন্যান্য যে সুবিধা রয়েছে, বাসা ভাড়া, চিকিৎসা, ওভারটাইম, এই 3টি আরো সুবিধা রয়েছে, এই 3টি যোগ করবে মোট বেতনের মূল বেতনের সাথে, তাহলে মোট বেতন পাবা। এবং হচ্ছে যে কর্তনগুলো রয়েছে এগুলো বাদ দিলে কিন্তু আমরা নেট বেতন পাবো। সেক্ষেত্রে আমাদের প্রথমে বাসা ভাড়ার পরিমাণ জাস্ট পার্সেন্টেজ করে দিলেই হয়ে যাবে, বাসা ভাড়ার পরিমাণ। এরপর কর্মচারীদের উপার্জনের পরিমাণ যেটি আমি বললাম প্রথমেই, আর সর্বশেষ নেট উপার্জন। নেট উপার্জন আমরা যে নেট বেতন ক্যালকুলেট করলাম একটি এমসিকিউতে, ঠিক সেটির মতোই হবে নেট বেতন, অর্থাৎ মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিতে হবে। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। এফওবি ডেস্টিনেশন বলতে কি বোঝায়? এফওবি ডেস্টিনেশন, এফওবি ডেস্টিনেশন আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো এখানে রয়েছে ক্রেতা, এই বিন্দুতে রয়েছে ক্রেতা, দুঃখিত বিক্রেতা দিই আমি এখানে, এখানে রয়েছে বিক্রেতা, এইখানে এই বিন্দুতে একেবারে শেষ বিন্দুতে থাকে ক্রেতা। আমরা এটাকে লাইন লাইন টেনে দেখাই। ধরো এই বিন্দুতে বিক্রেতা রয়েছে, এখানে রয়েছে ক্রেতা। তাহলে এই যে পণ্য মাঝখানে যে পরিবহন করতে হবে, এখান থেকে পরিবহন করে ক্রেতার নিকট পৌঁছাইতে হবে, তাই তো? তাহলে এটা তুমি কিভাবে করবা? এখন এখানে দুইটা খরচ আছে, পরিবহন সংক্রান্ত একটা খরচ আছে, পরিবহন খরচ। তাহলে এই পরিবহন খরচ কে বহন করবে? যখন ডেস্টিনেশন থাকে, তাহলে ক্রেতার ডেস্টিনেশন ধরো এইখানে, তাহলে এই বিক্রেতা এই পর্যন্ত খরচ বহন করবে। তাহলে এই খরচ কে বহন করবে? যখন ডেস্টিনেশন দেওয়া থাকবে, ডেস্টিনেশন থাকবে এফওবি ডেস্টিনেশন, তখন খরচ বহন করবে কে? বিক্রেতা।
আর যদি শিপিং পয়েন্ট থাকে, যদি আরেকটি কথা রয়েছে এফওবি, এটা হচ্ছে ডেস্টিনেশন, আরেকটি কথা রয়েছে সেটা হচ্ছে শিপিং পয়েন্ট। কি পয়েন্ট বললাম? শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট থাকলে এই খরচটাই, পরিবহন খরচটা ক্রেতা বহন করবে। কে বহন করবে? ক্রেতা। তাহলে শিপিং পয়েন্ট থাকলে ক্রেতা, আর ডেস্টিনেশন পয়েন্ট থাকলে বিক্রেতা। তো আমাদের বলেছে এফওবি ডেস্টিনেশন বলতে কি বোঝায়, তাহলে আমরা একটু পড়ে দেখি। পণ্যের বহন খরচ ক্রেতা বহন করবে না, শিপিং পয়েন্ট থাকলে ক্রেতা বহন করতো। পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে, হ্যাঁ, পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে। আর বীমা কোম্পানি পণ্যের খরচ বহন করে না, ব্যাংকও কখনো বহন করে না, সুতরাং এই দুটি হবে না, প্রথমটি হবে না, অ্যান্সার খ। অ্যান্সার খ। তাহলে এফওবি ডেস্টিনেশন থাকলে বিক্রেতা বহন করবে, আর শিপিং পয়েন্ট থাকলে ক্রেতা বহন করবে। মানে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরিবহন সংক্রান্ত শর্ত। পরিবহন সংক্রান্ত শর্ত দুইটি, একটি এফওবি শিপিং পয়েন্ট আর একটি ডেস্টিনেশন পয়েন্ট। একটি শিপিং পয়েন্ট আর একটি ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট। আর এই যে 2EOM, এটি কোনো পরিবহন সংক্রান্ত বিষয় নয়। ইওএম মানে হচ্ছে এন্ড অফ মান্থ, এন্ড অফ মান্থ। এটি একটি বিক্রয় শর্ত। আমরা যেমন বলেছিলাম গতদিন 2/10 নিট 30, এটিকে ইওএম 2/10, ইওএম 30ও বলা যায়। তো এটি বিক্রয় শর্ত, এটি হবে না, এটি হবে না। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট, শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট। তাহলে 1 ও 3 গ নাম্বার অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। বিন কার্ডে কোথায় রাখা হয়? বিন কার্ড কোথায় রাখা হয়? বিন কার্ড মজুত সংক্রান্ত ব্যাপারে ব্যবহৃত হয় বিন কার্ড। আর তুমি যে গুদাম ঘরে যে পাত্রে তোমার উৎপাদিত পণ্য বা মজুত পণ্য রাখবা, সেটিকে বলা হয় কিন্তু বিন কার্ড। মজুত পণ্য যেটিকে রাখা হয় সেটিকে কিন্তু বিন বলা হয়, এবং ওখানে একটি কার্ড থাকে। তাহলে আমরা বলতে পারি যে গুদামে মাল রাখার স্থানে, গুদামে মাল রাখার স্থানে কি বলতে পারি? গুদামে মাল রাখার স্থানে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যে কোনো তোমাদের যে কোনো প্রশ্ন হচ্ছে আমাকে জানিয়ে। সাব্বির, তুমি শিপিং পয়েন্ট জানতে চেয়েছো, আমি অলরেডি বলে ফেলেছি। আর বাকি রয়েছে, এখানে রয়েছে বিন কার্ড কোথায় রাখা হয়? গুদামে মাল রাখার স্থানে, গুদামে মাল রাখার স্থানে। তাহলে বিন কার্ড রাখা হবে গুদামে মাল রাখার স্থানে। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বিন কার্ডে উল্লেখ থাকে, বিন কার্ডে কি কি? তাহলে মজুত পণ্যের ব্যাপারে আমাদের কি কি উল্লেখ থাকে? উল্লেখ থাকবে হচ্ছে 3টি বিষয়। একটি হচ্ছে আগমনের সময়, নির্গমনের সময়, এবং কতটি রয়েছে বা উদ্বৃত্তের পরিমাণ। দেখো, আগমন না নির্গমন না বলে এখানে বলেছে প্রাপ্তি। প্রাপ্তি মানে আগমন, ইস্যু মানে নির্গমন, ইস্যু মানে নির্গমন, নির্গমন। আর উদ্বৃত্ত তো হচ্ছে মজুদ বলতে পারো, মজুদের পরিমাণ। তো হচ্ছে মালের প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্তের পরিমাণ থাকে বিন কার্ডে, অথবা হচ্ছে আগমন, নির্গমন এবং মজুদের পরিমাণ। মজুদের মূল্য কিন্তু থাকে না, মূল্য থাকে না, পরিমাণ থাকে। মূল্য থাকে না, পরিমাণ থাকে, বা উদ্বৃত্তের পরিমাণ থাকে। কখনোই মূল্য থাকলে সেটি কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। এরপরে আমরা আমাদের 45 নম্বর এমসিকিউতে চলে যাব। এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। এটি কি কি সংক্রান্ত খরচ বলেছি? বিক্রয় সংক্রান্ত খরচ। এফওবি এর পূর্ণরূপ ফ্রি অন বোর্ড। একটি রয়েছে অফ বিল রয়েছে, তাহলে হবে না, আমাদের হচ্ছে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। এখানেও রয়েছে অফ বিল, সুতরাং হবে না। তো আমাদের হচ্ছে ফ্রি অন বোর্ড। এফওবি এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। এটি ফ্রেট কস্ট বা পরিবহন সংক্রান্ত খরচ। এবং দুটি পয়েন্ট আমি বলেছি, শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট, ভালো করে মনে রাখবে। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাব। মাল অধিযাচন পত্র। অধিযাচন পত্র আসলে কি? চাহিদা পত্র। অধিযাচন পত্র আসলে কি? চাহিদা বা রিকুইজিশন পত্র। তাহলে প্রতিষ্ঠানে কতটুকু মজুত মাল লাগবে সেটির বিষয়টি যিনি হ্যান্ডেল করেন, তিনি হচ্ছে অধিযাচন পত্র বা চাহিদা পত্র প্রস্তুত করবে। তো যেহেতু আমাদের মজুদ বা মালের ব্যাপার বা কাঁচামালের ব্যাপার, এটি সবসময় গুদামে থাকে এবং গুদাম রক্ষক এটি প্রস্তুত করবে। কে প্রস্তুত করবে? গুদাম রক্ষক। তাহলে অধিযাচনের আরেকটি নাম আমি বলে দিয়েছি, চাহিদা পত্র বা রিকুইজিশন লেটার। চাহিদা পত্র বা রিকুইজিশন লেটার। তাহলে অধিযাচন পত্র, মাল যেহেতু কাঁচামালের কথা বলছে, তাহলে চাহিদা পত্র হচ্ছে গুদাম, মজুদ মালের ক্ষেত্রে গুদামে যেহেতু থাকে, গুদাম রক্ষক তৈরি করবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে যাব।
মাল খতিয়ান সংরক্ষণের পদ্ধতি, মাল খতিয়ান সংরক্ষণের পদ্ধতি। তাহলে দেখো, মাল খতিয়ান মাল খতিয়ান কয়ভাবে করা যায়? তিনটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসলে আগে ছাড়া পদ্ধতি। দ্বিতীয়টি যে পদ্ধতি রয়েছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে আসলে আগে ছাড়বো। এবং আরেকটি রয়েছে গড়যুক্ত ভার পদ্ধতি বা ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ। আর তাহলে আমাদের এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে শেষের মাল আগে ছাড়া বা লিফো, আরেকটি রয়েছে ফিফো। তাহলে এই দুটি অ্যান্সার। আর কালান্তিক মজুদ পদ্ধতি, এটি মজুদ গণনার পদ্ধতি, এটি মজুদ গণনার পদ্ধতি। এটি কোনো মাল খতিয়ান প্রস্তুতের পদ্ধতি নয়। আরেকটি পদ্ধতি রয়েছে যেটি আমি বলে দিয়েছি, ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, সেটি আমাদের অপশনে নেই, সুতরাং আমাদের ওটি নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তো 2 ও 3 অ্যান্সার, অ্যান্সার হবে 2 ও 3। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। আইএএস 02, আইএএস, আইএএস এর পূর্ণরূপটা একটু খেয়াল রাখতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এবং একটি এস রয়েছে, একটি এস রয়েছে, এটি একটু খেয়াল রাখবা। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএস এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 অনুসারে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে বর্তমানে কোন পদ্ধতিটি নিষিদ্ধ? আমরা জানি IAS 2 হচ্ছে মজুদ মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে আমাদের নীতিমালা যে রয়েছে সেটি নিয়ে কাজ করে। এবং IAS 2 হচ্ছে আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে যে লিফো পদ্ধতি ব্যবহার করা যাবে না, লিফো পদ্ধতি ব্যবহার করা যাবে না। তাহলে IAS 2 অনুযায়ী লিফো মানে শেষের মাল আগে ছাড়া এই পদ্ধতি ব্যবহার করে হিসাব রক্ষণ করা নিষিদ্ধ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়? নিত্য, নিত্যের আরেক নাম হচ্ছে অবিরত, অবিরত। তাহলে নিত্য বা অবিরত পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য কখন গণনা করা হয়, কখন নির্ণয় করা হয়? তাহলে প্রত্যেকবার নিত্য বা অবিরত বলতে আমরা প্রত্যেকটি পণ্য যখন বিক্রি করি বা ক্রয় করি সাথে সাথে আমরা মজুদ পণ্য কাউন্ট করে ফেলি বা গণনা করে ফেলি। তাহলে প্রত্যেকটি পণ্য ক্রয় বিক্রয়ের ফলে প্রতিদিন আমরা কাউন্ট বা গণনা করি। তাহলে এখানে 1 মাস পর তো নাই, 6 মাস পরও না, প্রতিদিন। এটি অ্যান্সার, হিসাবকালের শেষেও এটি হবে না। তাহলে আমরা নিত্য বা অবিরত পদ্ধতিতে প্রতিদিন কাউন্ট করি বা প্রত্যেকটি ক্রয় বিক্রয়ের সাথে সাথে কাউন্ট করি। বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত হয় কোন পদ্ধতিতে? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এই পূর্বের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ অবিরত বা কি নিত্য, অবিরত বা নিত্য। তাহলে অবিরত বা নিত্য পদ্ধতিতে আমরা কি করি? বিক্রিত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে সাথে হিসাবভুক্ত করি। গড় মজুদ পদ্ধতিও না, কালান্তিকে হচ্ছে হিসাবকালের শেষে, সুতরাং এটি হবে না। গড় মজুদ হবে না। নির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি না, এ ধরনের কোনো পদ্ধতি নেই। সুতরাং আমাদের হচ্ছে উত্তর হবে হচ্ছে খ, উত্তর হবে খ, অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি, অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। 51 নম্বর সলভ করার আগে তোমাদের যে তোমাদের জন্য স্কুল অফ এক্সিলেন্স যে সুখবরটি নিয়ে এসেছে সেটি আমি আবারও বলে দিতে চাই। স্কুল অফ এক্সিলেন্স প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অনলাইন সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে আসছে, যেটির মাধ্যমে তোমরা ঘরে বসে একেবারে নিজেদের পূর্ণাঙ্গ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু ঘরে বসে নিতে পারবে। এবং এখানে একটি চমৎকার সুবিধা আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি আমাদেরকে প্রশ্ন করে, লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করে ঘরে বসে আমাদের সাথে কথা বলে প্রত্যেকটি প্রশ্ন সলভ করতে পারবে। এবং আমাদের যে 24 ঘন্টা সাপোর্ট রয়েছে সেটিও কিন্তু তোমরা এই কোর্সটি থেকে পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে যেটি আমরা লঞ্চিং লাইভে বলে দিব। এবং তোমরা তোমাদের জন্য এটি একটি সুখবর বলতে পারো যে হচ্ছে স্কুল অফ এক্সিলেন্স বি ইউনিটের ধারাবাহিক সাফল্যের পর সি ইউনিটের জন্য তোমাদের জন্য কোর্স নিয়ে আসছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আমরা তোমাদেরকে আরও 3টি অধ্যায়, গতকালকে যে 3টি অধ্যায় হচ্ছে তার পরের 3টি অধ্যায় সম্পূর্ণ MCQ এবং সিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করছি। কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের মূল্য জানা যায়? কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন সমাপনী পণ্যের তাহলে একটি ছিল আমাদের অবিরত বা নিত্য পদ্ধতি, আরেকটি হচ্ছে কালান্তিক, কালান্তিক বা পিরিয়ডিক, কালান্তিক বা কি পিরিয়ডিক পদ্ধতি, পিরিয়ডিক মেথড, কালান্তিক বা পিরিয়ডিক, কালান্তিক বা কি পিরিয়ডিক। তাহলে পিরিয়ডিক পদ্ধতিতে বা কালান্তিক পদ্ধতিতে আমরা হিসাবকালের শেষে মানে কালান্তিক মানে কালের অন্তে বা হিসাবকালের শেষে, অন্ত মানে শেষ, তাহলে হিসাবকালের শেষে আমরা
মজুত পণ্য মূল্যায়ন করে থাকি। একটি হচ্ছে অবিরত পদ্ধতি আর একটি কালান্তিক পদ্ধতি। অবিরততে প্রত্যেক দিন করি, আর কালান্তিকে হিসাবকালের অন্তে বা হিসাবকালের শেষে করি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। কোন নীতি অনুসারে মজুত পণ্যের মূল্যায়ন করা হয়? কোন নীতি অনুসারে? ব্যবসায়িক সত্তা, চলমান প্রতিষ্ঠান নীতি, হিসাবকাল ধারণা, রক্ষণশীলতা নীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সিকিউ এমসিকিউ সিকিউ সলভ করার সময় প্রায় একটি সমন্বয় থাকে যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 22,000 টাকা, কিন্তু হচ্ছে আমাদের হিসাব হিসাব করা মূল্য হচ্ছে 20,000 টাকা। এই ধরনের দুইটি মূল্য দেখতে পাও প্রায় সময়। এবং সেখানে আমরা কি করি সব সময়? সেখানে আমরা সবসময় কম মূল্য যেটি সেটি দেখাই। এটি কোন নীতি অনুসারে? তোমাদেরকে বলতে হবে এটি কোন নীতি অনুসারে। তো দেখো, যে নীতিতে আমরা সবসময় ব্যয়ের ক্ষেত্রে বেশি দেখাতে চাই এবং হচ্ছে আয়ের ক্ষেত্রে বা সম্পদের ক্ষেত্রে কম দেখাই, সেটি হচ্ছে রক্ষণশীলতা নীতি। সমাপনী মজুত পণ্য আমরা সবসময় কম মূল্যে দেখাই, দুটি মূল্যের ভিতরে সবসময় কম মূল্যটিতে দেখাই, সুতরাং এটি হচ্ছে রক্ষণশীলতা নীতি। এটি হচ্ছে রক্ষণশীলতা নীতি। তাহলে সঠিক অ্যান্সার ঘ। তাহলে যে নীতিতে আমরা ব্যয় বেশি দেখানোর চেষ্টা করি এবং সম্পদ বা আয় কম দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে রক্ষণশীলতার নীতি। আমরা আমাদের পরবর্তী যে এমসিকিউ রয়েছে সেটিতে চলে যাব। মজুদ এক প্রকার কি? মজুদ, মজুদ বলতে সমাপনী মজুদকে বোঝাচ্ছে। মজুদ মানে সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য, তোমার হাতে যে তৈরি করা মজুদ পণ্য রয়েছে বা বিক্রয়যোগ্য যে পণ্য রয়েছে, বিক্রয় উপযোগী যে মজুদ পণ্য রয়েছে তোমার হাতে, সেগুলো কি? সেগুলো হচ্ছে একটি চলতি সম্পদ, অবশ্যই চলতি সম্পদ। স্থায়ী সম্পদ না, স্থায়ী সম্পদ না, চলতি হলে আর স্থায়ী হওয়ার প্রশ্ন আসে না। স্পর্শনীয়, হ্যাঁ অবশ্যই স্পর্শনীয়। কারণ হচ্ছে মজুত পণ্য আমরা ধরে দেখতে পারি, যেহেতু এটি সেবা নয় আমরা ধরে দেখতে পারবো, সুতরাং এটি স্পর্শনীয় সম্পদ। তাহলে 1 ও 3, 1 ও 3। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? 1 ও 3। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিতে চলে যাই। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে 1 জুলাই তারিখে 10 টাকা দরে 100 কেজি দ্রব্য মজুদ ছিল। তাহলে 1 তারিখে কত কি ছিল? 10 টাকা দরে 100 কেজি। 100 কেজি, তাহলে দাম কত হয় টোটাল? পরিমাণ আসে আমাদের 1,000 টাকা। 1,000 টাকা। আহ এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য। 15 জুলাই তারিখে 50 কেজি দ্রব্য ইস্যু করা হয়। ইস্যু মানে বিক্রয় করা হয় বা চলে যায় তোমার হাত থেকে, যে পণ্য চলে যাবে, ইস্যু করা বা বিক্রি করা। 20 জুলাই তারিখে 15 টাকা দরে 150 কেজি দ্রব্য ক্রয় করা হয়। তাহলে আবার আগমন হলো বা ক্রয় হইলো। এবার 20 জুলাই তারিখে ফিফো পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? ফিফো মানে আগের মাল আগে ছাড়তে হবে। তাহলে আমরা ক্রয়ের সময় যোগ করে দিব এবং বিক্রয়ের সময় প্রথম দিক থেকে ছেড়ে দিব, প্রথম দিক থেকে ছেড়ে দিব। তাহলে কিন্তু ফিফো পদ্ধতিতে আমরা এই হিসাবটি বের করতে পারবো। তাহলে দেখো, আমাদের প্রারম্ভিক তো আমি বের করে ফেলেছি। 15 জুলাই তারিখে ইস্যু করা হয়, 15 জুলাই তারিখে 50 কেজি। তো 15 জুলাই তারিখে আমরা 100 কেজি থেকে 50 কেজি বাদ দিয়ে দিব। 10 টাকা মূল্যে এই 50 কেজি বাদ দিয়ে দিই। তাহলে কত টাকা থাকে আমাদের? এটি হচ্ছে 10 জুলাইয়ের লেনদেন। তাহলে 500 টাকা আমাদের বাদ। তাহলে থাকলো আরো 500 টাকার পণ্য, আরো 500 টাকার মজুত পণ্য আমাদের হাতে এখনো রয়েছে। এরপরে আবার বলেছে 20 জুলাই তারিখে 15 টাকা ধরে 150 কেজি দ্রব্য ক্রয় করা হয়। তাহলে 20 জুলাই তারিখে আবার কি করছি? দর হচ্ছে 15 টাকা, কত কেজি? 150 কেজি। 150 কেজি, তাহলে এটির দাম কত আমাদের আসে? 225 আর একটি শূন্য। তাহলে এই দুটি যে যোগ করে দাও, এখানে 500 ছিল, এই 500-র সাথে আবার যে 2,250 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, মোট যোগ করলে আমরা মজুত পণ্যের মূল্য পাই 2,750 টাকা। কত টাকা? 2,750 টাকা 20 জুলাই। 2,750 টাকা 20 জুলাই। তাহলে 2,750 টাকা ঘতে রয়েছে। ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। ঘর হয়েছে আমাদের অ্যান্সার। খুবই সহজ বিষয়। একটু একটু ভাবনা চিন্তা করে করলেই কিন্তু তোমরা পেরে যাবে। এই অঙ্কগুলো তোমরা পারো, কিন্তু হচ্ছে তোমরা তোমাদের মেধাকে কাজে লাগাও না, বা কনফিউশন বা চিন্তা ভাবনা চলে আসে, নার্ভাসনেস চলে আসে এক্সামের হলে। সেগুলো একটু কাটিয়ে উঠতে পারলে বা এই নিয়মগুলো যদি একটু আত্মস্থ করে যাও, তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে, খুব সহজেই এই অ্যান্সারগুলো করতে পারবে। আমি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। পচনশীল দ্রব্যের হিসাব রাখার ক্ষেত্রে মাল খতিয়ানের কোন পদ্ধতি অধিক কার্যকর? কোন পদ্ধতি অধিক কার্যকর? কোন দ্রব্য? পচনশীল দ্রব্য। তা দেখো, পচনশীল দ্রব্য যদি তুমি পচনশীল দ্রব্য অনেক দিন ধরে তোমার গুদামে রেখে দাও, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত?
যে পণ্যগুলো আগে কেনা হয়েছে সেগুলো আগে ছেড়ে দিতে হবে। যদি শেষের পণ্য আমরা আগে ছাড়ি বা ওয়েটেড অ্যাভারেজ মানে মিক্স করে ছাড়ি, সেক্ষেত্রে আমাদের পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পচনশীল দ্রব্যের ক্ষেত্রে আমরা সবসময় আগের আগের মজুদ মাল আগে ছেড়ে দিব, আগের মাল আগে ছাড়বো বা ফিফো পদ্ধতি ব্যবহার করব। লিফো করলে কিন্তু মজুদ মাল আরো বেশি নষ্ট হয়ে যাবে, সুতরাং এটি আসার কোনো সম্ভাবনা নেই। ভারযুক্ত গড় পদ্ধতিতে দুটি মিক্স হয়ে যাবে, তো নষ্ট এবং ভালো তোমার পণ্যগুলো মিক্স হয়ে যাবে, সেটি করা যাবে না। সরল গড় পদ্ধতিও করা যাবে না। তাহলে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট ইউজ করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট এটি ইউজ করব আমরা পচনশীল দ্রব্যের ক্ষেত্রে। এরপরে রয়েছে উদ্দীপকটি পড়ে 56 ও 57 নং প্রশ্নের উত্তর। দেখো, আগে আসে আগে যায় পদ্ধতি মানে ফিফো, ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত? তো দেখো, প্রারম্ভিক আমি এখানেই ক্যালকুলেশন করে দিই। প্রারম্ভিক মজুদ ছিল আমাদের 6,000 টাকা। এই দুটো একটু গুণ করে দাও, 2,000 গুণ 3 6,000 টাকা। এরপরে ক্রয় করছো কত টাকা? 8,000 গুণ 4, তাহলে 32,000 টাকার ক্রয় করা হয়েছে। 32,000 টাকার ক্রয় করা হয়েছে, তাহলে মোট আমাদের হাতে আছে এখন 38,000 টাকার পণ্য। সেখান থেকে তুমি 7,000 একক বিক্রি করছো। কত বিক্রি করছো? 7,000 একক। কত বিক্রি করছো? 7,000 একক। তাহলে 7,000 একক বিক্রি করলে তোমার হাতে কতটুকু থাকবে? 7,000 যদি বিক্রি করতে চাও ফিফো পদ্ধতিতে, তাহলে তোমার এই 2,000 পুরোপুরি ছেড়ে দিতে হবে, কারণ ফিফো পদ্ধতি ইউজ করতেছো। তাহলে এই 2,000 নাই। আরো কত কত দিতে হবে তোমাদেরকে? যেহেতু তুমি 7,000 বিক্রি করতে চাও, এই 2,000 দিয়ে দিয়েছো, আরো 5,000, তাহলে পরবর্তী ক্রয় থেকে এখান থেকে আরো 5,000 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 5,000। তাহলে এই যে যে 5,000, 5,000 4 টাকা দরে কিনছিলা। কত দরে কিনছিলা? 4 টাকা দরে। তাহলে 5,000, 5,000 কিনছিল 4 টাকা দরে, তাহলে 5,000 গুণ 4 ইকুয়াল টু 20,000 টাকা। তাহলে এই 20,000ও বাদ দাও 32 থেকে, 20,000ও বাদ দিয়ে দাও। তাহলে হচ্ছে ওই 6,000 তো বাদ দিলাই, প্রথম 6,000 অবশ্যই বাদ, যেহেতু বিক্রি করে দিচ্ছ। আর বাকি 7,000-এর থেকে 5,000 টাকা ওইটাও আমরা এই 8,000 থেকে বাদ দিলাম। তাহলে 20,000 বাদ দেওয়ার পর আমাদের থাকে হলো 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। তাহলে 12,000 টাকা আমাদের ফিফা পদ্ধতিতে সমাপনী মজুদ আসে 12,000 টাকা, যেটি কতে রয়েছে? ক নাম্বার অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দেবে। একজন জিজ্ঞাসা করেছেন কোন শ্রেণীর অঙ্ক এটি? এটি হচ্ছে এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স। আমরা ফাইনাল রিভিশন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ক্লাস নিচ্ছি। একজন বলেছে রক্ষণশীলতা নীতি। হ্যাঁ, ওই প্রশ্নটির অ্যান্সার ছিল রক্ষণশীলতা নীতি, তোমার অ্যান্সার সঠিক। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। একই উদ্দীপক, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ। বিক্রয়যোগ্য পণ্য, দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, অর্থাৎ এই দুইটা যোগ, প্রারম্ভিক মজুদ আর ক্রয়, এই দুইটা যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাই। তো দেখো, এই দুটো আমরা যোগ করে দেবো, খুব সহজ। 6,000 টাকা এটা, এবং হচ্ছে পরবর্তীতে আমি আগেই দেখিয়েছি, গুণ করো এখানে 32,000। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমাদের 38,000 টাকা। কত টাকা? 38,000 টাকা। সমাপনী মজুদ কোনো কাজে লাগবে না, সমাপনী মজুদ কোনো কাজে লাগবে না। তাহলে গ নাম্বার আমাদের অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। মালের মূল্য যখন মালের মূল্য যখন উঠানামা করে, তখন মাল নির্গমনের জন্য নিচের কোন পদ্ধতিটি অধিক যুক্তিযুক্ত? উঠানামা, একবার মূল্য বেড়ে যাচ্ছে একবার কমে যাচ্ছে, মূল্য একবার বাড়ছে, মানে অস্থিতিশীল একটি মূল্য বা বাজার ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে আমরা কোন পদ্ধতি? মাল নির্গমন মানে মাল বিক্রির ক্ষেত্রে, নির্গমন মানে কি? বিক্রয় বা ইস্যু, বিক্রয় বা ইস্যু। তাহলে তুমি কোন পদ্ধতিতে ইয়ে করবা, হিসাব রাখবা? যেহেতু মালের মূল্য একবার বাড়ছে এবং একবার কমে যাচ্ছে, অর্থাৎ অস্থিতিশীল বাজার পরিস্থিতি, এক্ষেত্রে তুমি ফিফোতে করলেও বিপদে পড়বা এবং লিফোতে করলেও বিপদে পড়বা। কারণ তুমি কোনোটাই হচ্ছে, যেটাই করো না কেন তোমার হচ্ছে লসের শিকার হয়ে যাবা তুমি একটা সময়। তো আমরা এই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব ভারযুক্ত গড় পদ্ধতি, মানে দুইটার ওয়েটেড অ্যাভারেজ বা দুইটা যোগ করে আমরা ইউনিট দিয়ে ভাগ করে যে পদ্ধতিতে মূল্য নির্ণয় করি, সেটা করলে কিন্তু আমাদের বাজার পরিস্থিতি বা বাজার মূল্য ওঠানামা করলেও কোনো সমস্যা সৃষ্টি হবে না। তাহলে আমরা বাজার পরিস্থিতি ওঠানামা বা মালের মূল্য ওঠানামা করলে সবসময় ভারযুক্ত গড় পদ্ধতি করব। কি করব? ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ণয় করা হয়? দেখো, ফিফোতে আমরা যে টাকায় ক্রয় করি সেটিতেই বিক্রয় করি এবং প্রথম দিকের গুলো আগে ইস্যু করি। লিফোতে হচ্ছে শেষের মূল্য দিয়ে
আগে হিসাব করি। সরল গড় আমাদের কোনো কাজে লাগে না। ভারযুক্ত গড় পদ্ধতিতে হচ্ছে আমরা কি করি, ভারযুক্ত গড় পদ্ধতিতে হচ্ছে দুটি মূল্য যোগ করে তারপরে হচ্ছে গড় করি। অর্থাৎ কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করা হয়, সেটা ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতি। হ্যাঁ, সাব্বির হোসেন বলছে ভারযুক্ত গড় পদ্ধতি। হ্যাঁ, তোমার অ্যান্সার সঠিক। থ্যাংক ইউ তোমাকে প্রশ্ন ক্লাসের সাথে ইন্টারেক্টিভ হওয়ার জন্য। এবং তোমার বন্ধুদের চাইলে তুমি মেনশন করে দিতে পারো, লাইভটি শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। অস্থিতিশীল ও বাজার মূল্য ঊর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক? অস্থিতিশীল ও বাজার মূল্য ঊর্ধ্বগামী। দেখো, পূর্বের প্রশ্নে ছিল ওঠানামা করা। পূর্বে আমরা যে করেছিলাম ওঠানামা, ওঠানামা করলে বলেছি ভারযুক্ত গড়। আর যদি ঊর্ধ্বগামী হয়, মালের মূল্য উঠে যাচ্ছে, শুধু বৃদ্ধিই পাচ্ছে, কমছে না, সেক্ষেত্রে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে লিফো পদ্ধতি। কোন পদ্ধতি? লিফো পদ্ধতি। যদি মালের মূল্য ঊর্ধ্বগামী হয়, ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে লিফো পদ্ধতি, কারণ শেষের দাম বেশি, তুমি বেশি দামে বিক্রি করতে পারতেছো। শেষের দাম বেশি, শেষে যে মালগুলো কিনছো সেগুলোর দাম বেশি এবং তুমি বেশি দামে বিক্রি করতে পারছো। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 60টি এমসিকিউ তোমাদের জন্য আমি তিনটি অধ্যায় থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে। হ্যাঁ, সাব্বির হোসেন বলছে লিফো। লিফো সঠিক অ্যান্সার। এবং হচ্ছে আমি যেটি বলছিলাম তোমাদের জন্য একেবারে আমি আহ, বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে 3টি অধ্যায়ের উপর 60টি এমসিকিউ রেখেছিলাম। এখান থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তোমরা যদি একেবারে হুবহু কমন, এই কথাটি আমি কখনোই বলি না। আমি যদিও তোমাদের প্রথম পত্রের প্রশ্নে বেশ কিছু প্রশ্ন হুবহু কমন এবং প্যাটার্ন ধরে ধরে যে আলোচনা করেছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন এসেছে। আমি আশা রাখি দ্বিতীয় পত্রের প্রশ্নেও তোমাদের হচ্ছে তোমরা কমন পাবা এবং হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে আমি যেমন প্রত্যেকটি প্রশ্নের অপশন ধরে ধরে তোমাদেরকে বুঝাইলাম, তোমরা যদি প্রত্যেকটি বিষয় বুঝে থাকো বা যদি আরেকবার শুনে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজে এমসিকিউ গুলো সলভ করতে পারবা। এবং আমি আরো দুটি সিকিউ সলভ করার মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। তার পূর্বে তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটি রয়েছে, স্কুল অফ এক্সেলেন্স বি ইউনিটে অত্যন্ত চমৎকার সাফল্যের পর তোমাদের জন্য প্রথমবারের মতো নিয়ে আসছে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন ব্যাচ, যেটির মাধ্যমে তোমরা ঘরে বসেই খুব সহজে কিন্তু পুরো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যতগুলো বিশ্ববিদ্যালয়ে তোমাদের সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিট রয়েছে তার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। এবং এটি আমাদের জুম অ্যাপের মাধ্যমে হবে, যেহেতু জুম অ্যাপের মাধ্যমে তোমরা সরাসরি প্রশ্ন করে একেবারে অফলাইন ক্লাসের মতো সুবিধা পাবা। তো তোমাদের এই যাত্রাকে সহজ করতে আমরা বদ্ধপরিকর এবং হচ্ছে কাজ করে যাচ্ছি। তোমরা তোমাদের অ্যাডমিশন জার্নিকে স্কুল অফ এক্সেলেন্সের সাথে সহজে পার করো, আমরা সেই বিষয়টি আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আরো দুটি সিকিউ রয়েছে, সেটি শেষ করেই আমি আজকের ক্লাসটি শেষ করব। ওমেগা ফ্যাশন লিমিটেডের গুদাম ভান্ডার থেকে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গিয়েছে। তাহলে আমরা করছিলাম মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এখানে বলেছে সমাপনী এককের পরিমাণ। সমাপনী একক, দেখো, প্রারম্ভিক পণ্যের সাথে ক্রয় এবং ক্রয়গুলো যোগ করে এবং বিক্রয়গুলো বাদ দিলে কিন্তু আমরা সমাপনী একক পেয়ে যাই। এখানে দেখো একক কত ছিল, 700 একক ছিল প্রারম্ভিক একক। 700 একক। আর কি কি ক্রয় করছি আমরা একটু দেখি। এরপরে আমরা 800 একক ক্রয় করছি। আর কোথাও ক্রয় আছে কিনা, আবারও 700 একক ক্রয় আছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মোট একক আমাদের হাতে রয়েছে এখন 2200 একক। এ থেকে যদি আমরা বিক্রয় বা ইস্যুগুলো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সমাপনী একক পেয়ে যাব। তো ইস্যু কয়বার করছো একটু দেখো। 9 তারিখে একটা ইস্যু আছে, 23 তারিখে একটা ইস্যু আছে। 500 একক বিক্রি করছো, 700 একক বিক্রি করছো, দুইটা যোগ করে হয় 1200 একক। 1200 একক। তো আমরা বাদ দিলে কিন্তু পেয়ে যাই 1000 একক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1000 একক। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার 1000 একক। আমি একটু করে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, আগের মাল আগে ছাড়া পদ্ধতি, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসেব প্রস্তুত করো। এটি হচ্ছে তোমরা নিজেরা করে ফেলবে, খুবই সহজ অঙ্ক, মাত্র 5টি লেনদেন। এরপরে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, এটিও নিজেরা করে ফেলবে। আমি আমার পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি, পরবর্তী সিকিউ প্রশ্নে চলে যাচ্ছি। এসিআই লিমিটেডের 2022 সালের জুন মাসে কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এবং এখানে কয়টি লেনদেন রয়েছে? 60টির মতো লেনদেন আছে। আর এই পাশে কিছু তথ্য দিয়ে দিয়েছে। মজুরি ব্যয় হয়েছে 10,400, প্রশাসনিক এবং বিক্রয় খরচ 5,700 টাকা। কোম্পানি প্রত্যক্ষ মজুরির 60% কারখানার উপরিব্যয় হিসাবে চার্জ করে
প্রত্যক্ষ মজুরির কত পার্সেন্ট? 60%। এই সংক্রান্ত একটি এমসিকিউ তোমাদেরকে করিয়েছি। এবং উৎপাদিত পণ্য 45,000 টাকায় বিক্রয় করা হয়, ফিফো পদ্ধতিতে ইস্যু করা হয়। তাহলে সবগুলো আমরা ফিফো পদ্ধতিতে করব। প্রশ্নে কি চেয়েছে? কাঁচামাল বাবদ ব্যয়। কাঁচামাল বাবদ ব্যয়। কাঁচামাল বাবদ ব্যয় 20,000 টাকা ধরে মুখ্য ব্যয় নির্ণয় করো। তাহলে মুখ্য ব্যয় সূত্র কি আমরা বলেছি? ব্যবহৃত কাঁচামাল যোগ অন্যান্য যাবতীয় প্রত্যক্ষ খরচ, অন্যান্য যাবতীয় প্রত্যক্ষ খরচ। তো আমাদের কাঁচামাল ব্যয় আছে 20,000 টাকা। আর কি কি প্রত্যক্ষ খরচ আছে এখানে? মজুরি আছে 10,400। আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। আর যে বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ, এগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ নয়। তাহলে খালি মজুরি আছে, এর সাথে আমাদের শুধু মজুরি যোগ করলেই হয়ে যাবে। এর সাথে আমাদের শুধু মজুরি যোগ করলেই হয়ে যাবে। তাহলে 10,400। তাহলে এই দুটির যোগফল 30,400। ক নাম্বারটি আমি সলভ করে দিলাম। খতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি তোমরা সবাই জানো? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বা সমাপনী মজুদ। তাহলে হচ্ছে এটা করলেই, মানে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ যোগ করার পর সমাপনী মজুদ বাদ দিলেই তোমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবা। রিমন আহমেদ, আই এম কামিং বাট লেট। লেট সমস্যা নাই, তোমরা আবার লাইভটি দেখতে পারবা শেষ হয়ে গেলে। ভালো লাগলো আপনার ক্লাস, হ্যাঁ ধন্যবাদ। পারভেজ ইসলাম, সৃজনশীল, হ্যাঁ সৃজনশীল আমি একটু সম্যক ধারণা দিয়ে দিব। সৃজনশীল পুরোপুরি করাবো না। ক নাম্বারটা আমি বলে দিচ্ছি, খ এবং গ তোমরা ফিফো, লিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি পারো, এই তিনটি পদ্ধতি করবা। লিফো পদ্ধতি আসার সম্ভাবনা কম, যেহেতু IAS 2 অনুযায়ী আমাদের লিফো পদ্ধতি নিষিদ্ধ। ভারযুক্ত গড় পদ্ধতি এবং ফিফো পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। হ্যাঁ তাড়াতাড়ি করাচ্ছি, আর 1 মিনিটের ভিতর শেষ করে দিব। ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ফিফো পদ্ধতিতে এটি করলে তোমাদেরকে এই 6টি সিকিউ করার মাধ্যমে তোমাদেরকে আমি বলে দিতে চাই যে এই 3টি অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারবা। এবং তোমাদেরকে আমি আরো একটি বিষয় বলি, যে যে 60টি এমসিকিউ আমি করালাম, সেটি 60টি এমসিকিউ এবং 6টি সিকিউ যদি তোমরা বুঝে বুঝে প্যাটার্ন ধরে ধরে করো, তাহলে কিন্তু তোমাদের এই ভর্তি SSC এক্সামের 13 তারিখে দ্বিতীয় পত্রের যে প্রস্তুতি, সেটা কিন্তু নিশ্চিত হবে এই 3টি অধ্যায়ের উপর। এবং সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই, স্কুল অফ এক্সেলেন্স প্রথমবারের মতো সি ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য অ্যাডমিশন কোর্স নিয়ে আসছে, যেটি হচ্ছে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, যার মাধ্যমে তোমরা ঘরে বসেই অফলাইনের মতো আমাদেরকে প্রশ্ন করে করে একেবারে তোমাদের অ্যাডমিশন জার্নি যে কঠিন তোমরা ভাবো, সেটিকে সহজ করার জন্য আমরা কাজ করছি। এবং তোমাদের যাত্রাকে আমরা সহজ করার জন্য বদ্ধপরিকর। আমরা আশা রাখবো তোমরা সেই কোর্সটিতে এনরোল করবে। এবং এই কোর্সটিতে এনরোল করার পূর্বে আমরা আগামী আগস্টের 10 তারিখ পর্যন্ত তোমাদের যে SSC কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর হচ্ছে আমরা ফাইনাল রিভিশন ক্লাস নিব। এবং প্রত্যেকটি পরীক্ষার আগেই অন্তত একদিন আগে আমরা তোমাদের ক্লাসটি নিয়ে থাকি, যেভাবে নিচ্ছি। তো তোমাদের এর পরের ক্লাস কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা, পরের ক্লাস হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন, যেটি আমরা হয়তো তোমাদের যেহেতু এক্সাম 20 তারিখে, আমরা হয়তো 17, 18 নিতে পারি ইনশাল্লাহ। তো তোমাদের সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আরও একবার আহ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিয়ে দাও কমেন্টে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের আগামী যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসটি রয়েছে, সেটি কিন্তু এই 2টি ক্লাস তোমাদের যে হলো গতকালকে এবং আজকে, এই 2টি ক্লাস যদি তোমরা করে সম্পূর্ণ বুঝে যাও, তোমাদের SSC এক্সাম খুবই সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে, আমি সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।